হ্যালো 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 মাই লিটল চ্যাম্পস, তোরা কেমন আছিস? আশা করি খুব রাগ করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোরা রাগ করেছিস, আর তোদের রাগ ভাঙানোর জন্যই আমি চলে এসেছি। তার কারণ হচ্ছে, তোরা এতদিন ধরে বলছিলি যে ক্লাস 10-এর সব ক্লাস আসছে, সবাইকে সব সব টিচাররা দেখছি ক্লাস 10-কে নিয়েই মাতামাতি করছেন। আমাদের কথা কে ভাববে? আমরা কিন্তু খুব রেগে যাচ্ছি, আমরা কিন্তু খুব কষ্ট পাচ্ছি। প্লিজ ম্যাম, আমাদের জন্য ক্লাস নিয়ে আসুন। এবং সেটার জন্য নিয়ে চলে আসা হয়েছে তোদের জন্য সেকেন্ড সামেটিভের ওয়ান শট। এবং সেকেন্ড সামেটিভের ওয়ান শটের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা পুরো পড়ার পর যদি কোনো রকম ডাউট থেকে থাকে, থাকবে না তাহলে আর বলার দরকারও নেই যে থাকলে কি করতে হবে। যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবো। ওকে, এবার তোদের মনে দুটো ডাউট রয়েছে, রাইট? কি কি দুটো ডাউট রয়েছে? যে এই যে পুরো ক্লাসটা করব, এই পুরো ক্লাসের নোটসটা কোথা থেকে পাবো? এই পুরো ক্লাসের নোটসটা আমরা পাবো আমাদের যে ডেডিকেটেড ক্লাস 9-এর ব্যাচটা রয়েছে, মানে পিডব্লিউ অ্যাপে যে ব্যাচটা রয়েছে সেটার থেকে। কি নাম? পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSE 2026। হ্যাঁ, 2026 দেখে কিন্তু ব্যাচটাতে আমাদেরকে কি করতে হবে? এনরোল করতে হবে। আর এনরোল করার জন্য কত টাকা দিতে হবে? 0। ইয়েস, একদমই ফ্রিতে ব্যাচ। এই ফ্রি ব্যাচটা আমাদেরকে অ্যাভেল করার পর কি করতে হবে? আমাদেরকে নিজেদেরকে এনরোল করে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো ক্লাস হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের যা যা ক্লাস নোটস হবে, সেটা কিন্তু কোথা থেকে পাবো? আমরা এই অ্যাপের এই ব্যাচটা থেকে, রাইট? এবার তোদের মনে প্রশ্ন এটা যে ম্যাম, আমরা সব কিছু করার পর আমাদেরকে কিছু কোশ্চেন্স দেবেন না? পড়লাম, পড়ার পর কি করে বুঝবো যে ওটা সত্যি আমি বুঝতে পেরেছি কিনা? তার জন্য কিছু কোশ্চেন্স দরকার হয়, প্র্যাকটিস শিট, রাইট? আবার সব কিছু পড়ার পর সব জিনিসটা যদি এক পাতাতে নামাতে হয়, মানে মাইন্ড ম্যাপ, সেটাও কি আপনি প্রোভাইড করবেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি প্রোভাইড করব। সেই মাইন্ড ম্যাপ এবং আমাদের যে প্র্যাকটিস শিট, সেটা কোথায় পাবো? সেটা পাবো আমরা পিডব্লিউ বাংলা ক্লাস 9-এর জন্য যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে পেয়ে যাব। ভালো করে দেখে নিবি যেন ওটা 2026 লেখা থাকে, সেটাকে ফলো করব। শুধু আমার সাবজেক্ট নয়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের যে ডেডিকেটেড মাইন্ড ম্যাপ বা কোশ্চেন্স যেটা টিচাররা প্রোভাইড করবেন তোদেরকে, সেটা কিন্তু তোরা এখান থেকে পেয়ে যাবি। এবার তোদেরকে একটা হচ্ছে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ক্লাসটা যখন দেখছি, সেই ক্লাসটা দেখার সাথে সাথে তোদেরকে কমেন্ট করতে হবে। আমাদের এখানে কমেন্ট করতে হবে লোকেশন। কি কমেন্ট করতে হবে? লোকেশন কমেন্ট করতে হবে। তাহলে তোরা এই পিডব্লিউ বাংলার যে ক্লাস 9-এর 2026-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, লোকেশন যদি তোরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করিস, তাহলে তোরা মাইন্ড ম্যাপ এবং কোশ্চেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। যত বেশি কমেন্ট তত তাড়াতাড়ি কিন্তু কি করবো? আমরা মাইন্ড ম্যাপ তোদেরকে প্রোভাইড করব। চল, অনেক কথা বলা হয়ে গেছে। এবার অনেকের প্রশ্ন এটাও রয়েছে যে ওই যে আপনি বললেন যে অ্যাপে ব্যাচটাতে আমরা পাবো, সেই ব্যাচটা খুঁজবো কি করে? অনেকে পারি না, অনেকে নতুন এই ব্যাপারটার সাথে পরিচিত হচ্ছি, তো তাদের জন্য বলে দিই, পিডব্লিউ অ্যাপটা ডাউনলোড করব, যেখানে পিডব্লিউ লোগো দেওয়া কিন্তু অ্যাপটা রয়েছে। কোথায়? প্লে স্টোরে। ডাউনলোড করার পরে সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপি দিয়ে নিজেকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে। দেন ব্যাচের নামটা সার্চ করব, বলেই দিয়েছি কি নাম, সেই নামটা দিয়ে সার্চ করে ওখানে গিয়ে এনরোল করে সব ধরনের ক্লাস নোটস নিয়ে নেব। চলো, যত ইনফরমেশন দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবার আমরা পড়বো, বলছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের যে অবস্থান নির্ণয় করা, এটাই তো আমাদের পুরো চ্যাপ্টারটার নাম। তো এইটার প্রয়োজনীয়তা কি আছে? যে কোনো জিনিস করার আগেই আমাদের মাথার মধ্যে প্রশ্নটা কি আসে? ওয়াই, কেন করব? তোমাদেরকে মা বলছে যা গিয়ে বাজারটা করে নিয়ে আয়, কিরে পড়তে বস, তোরা কি বলিস? কেন পড়তে বসবো আজকে? আজকে তো সানডে। এরকম করে প্রশ্ন করিস। তো সেরকম ভাবেই পৃথিবী পৃষ্ঠে যখন কোনো স্থান আমরা অবস্থান নির্ণয় করছি, তাহলে সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে কেন করব। ফার্স্ট, আমি কোথায় আছি? এই যে আমি দাঁড়িয়ে আছি স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে তোদের ক্লাস নিচ্ছি, তুই একজন ধরে নে বর্ধমান থেকে আমার ক্লাস দেখছিস, কেউ একজন বীরভূম থেকে ক্লাস দেখছিস, কেউ একজন কলকাতা থেকে, কেউ একজন দক্ষিণ 24 পরগনা থেকে, কেউ একজন উত্তর 24 পরগনা থেকে, কেউ একজন হয়তো বর্ধমান বা বাঁকুড়া থেকে দেখছিস। প্রত্যেকের লোকেশন কি হচ্ছে? আলাদা। প্রত্যেকের অবস্থান বা লোকেশন কি হচ্ছে? আলাদা। এবার আমার সাথে ধরে নে কেউ একজন বাঁকুড়াতে আছে, কেউ একজন কোথায় আছে? বাঁকুড়াতে আছে এ, আর আমি হচ্ছি পি, রাইট? আমি কোথায় আছি? আমি আছি নয়ডাতে, রাইট? এই যে এটা এ এবং পি এর মধ্যের ডিস্টেন্সটা, সেটা আমি কি করে বুঝতে পারবো?
যদি আমি অবস্থানটা জানি। এই এটা আদৌ কোথায় অবস্থিত আর এই পিটা আদৌ কোথায় অবস্থিত যদি না জানি, তাহলে এই দুটোর মধ্যের দূরত্ব আমি কিন্তু পরিমাপ করতে পারবো না। যখন আমরা দেখবি, যখন আমরা গুগল ম্যাপ খুলি তখন আমাদের কি বলে, এই এ থেকে বি পি পয়েন্টে যেতে আমাদেরকে কি বলে, ধরে নে সামহাও বলবে হয়তো যে বলবে 3000 কিলোমিটার দূরে রয়েছেন, 3000 কিলোমিটার যেতে তোকে হয়তো বলছে 26 ঘন্টা লাগবে তোকে, এরকম বলছে। তার মানে আমরা এখান থেকে শুধুমাত্র যে দূরত্ব জানতে পারি তা নয়, ওই দূরত্বটা কভার করতে আমার কতটা সময় লাগবে সেটাও কিন্তু আমরা জানতে পারছি, হ্যাঁ না? তার মানে কি হচ্ছে, আমি একটা জায়গায় রয়েছি আর একটা জায়গায় আমাকে যেতে হবে, তো সেই জায়গার সাথে আমার যেখানে রয়েছি সেখানে যাওয়ার কতটা দূরত্বে রয়েছি সেটা আমরা পরিমাপ করতে পারবো। ভালো কথা। আর একটা হচ্ছে আমি কোথায় বাস করি, আমি যে পি অপশনটা আমি জানতে পারছি, পি অপশনটা আদৌ আছে কোথায় সেটা আমি জানতে পারছি। আচ্ছা, এবার এই যে 3000 কিলোমিটার দূরের যে রয়েছে তার অবধি আমাকে যেতে যে 3000 কিলোমিটার যেতে হবে, কতটা সময় লাগবে সেটাও আমি জানতে পারছি। আর একটা জিনিস জানতে পারছি যে যখন আমি জানতে পারছি এ হচ্ছে বাঁকুড়াতে রয়েছে, তার মানে আমার মাথার মধ্যে কি আসবে, ওখানের জলবায়ু কেমন, ওখানে ভূপ্রকৃতি কেমন, ওখানের মৃত্তিকা কেমন, ওখানের স্বাভাবিক উদ্ভিদ কেমন, ওখানে কি ধরনের আমাদের বৈচিত্র্য মানে ভূবৈচিত্র্যের কি ধরনের আমরা বা বলতে পারি প্রাকৃতিক কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই আমরা। তারপরে আরও কি আমরা জানতে পারি ওখানে কি ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, কি ধরনের রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে, ওখানে ভৌগোলিক বৈশিষ্ট্য কি রয়েছে, ওখানে কি ধরনের সম্পদ পাওয়া যায়। মানে আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস আমরা অলরেডি পড়ে নিয়েছি না ভারতের সম্পদ, ওখানে আমরা পড়েছি যে সম্পদ দুই ধরনের হয়, একটা পুনর্ভব সম্পদ, একটা অপুনর্ভব সম্পদ। এবার ওখানে কি ধরনের সম্পদ পাওয়া যায়, আদেও পাওয়া যায় কিনা, ওখানে কোনো খনিজ সম্পদ পাওয়া যায় কিনা, এই সব কিছু আমি যখন জানছি তখন আমাকে সেখানকার অবস্থানটা আগে জানতে হবে। আমি যদি অবস্থান না জানি আমি বলতেই পারবো না। যেমন উত্তরপ্রদেশ হচ্ছে আখ উৎপাদনে একদম সর্বপ্রথম আসে, তো আমি যখনই বলছি যে আমি উত্তরপ্রদেশে থাকি তখন আমি বুঝতে পারছি যে এখানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আখ, মানে সুগার কেন, রাইট? আমি যখন পশ্চিমবঙ্গ বলছি, পশ্চিমবঙ্গ গমের জন্য হচ্ছে খুব বেশি প্রসিদ্ধ, তো গম বুঝে যাচ্ছি, ঠিক আছে। বাঁকুড়ার কি হচ্ছে, টেরাকোটা আর্ট, তাই তো। বাঁকুড়ার কি হচ্ছে, আমাদের পোড়ামাটির যে কোনো জিনিস সেগুলো আমরা জানি। এই রিসেন্টলি আমরা যে বিষ্ণুপুর গেছিলাম ওখান থেকে আমি অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, ওখানে কাঠের ওই ঘোড়া, তারপরে হরিণ, এগুলো পাওয়া যাচ্ছিল বেশি, দেখতে পেয়েছি আমি। তারপরে ওখানে নারকেলের খোলার জিনিস তৈরি হচ্ছে, তো এগুলো হয়ে গেল ওখানকার ঐতিহ্য, ওইখানে ওই জিনিসগুলো বেশি পাওয়া যায়। ওখানে কি ধরনের অরণ্য আছে, ওখানে কি ধরনের আমাদের জীবজন্তু দেখতে পাওয়া যায়, এই সব কিছুই হয়ে যাচ্ছে ওইটার অবস্থান জানার ফলাফল, তাই তো। আমি যদি নাই জানতে পারি অবস্থান তাহলে আমি ওগুলো জানতে পারবো না। তার সাথে সাথে কি হচ্ছে, আমাকে এটাও জানতে পারবো আমি যে ওখানে পর্যটনটা কেমন হবে। যেমন বাঁকুড়ার কথাই যখন বলছি, তো বাঁকুড়ার বিষ্ণুপুরের ওইখানে নানান ধরনের রিসর্ট তৈরি হয়েছে, তাই তো। নানান ধরনের কি হয়েছে, রিসর্ট তৈরি হয়েছে। কেন? কারণ ওরা জানে যে মানুষ যখন ওখানে ঘুরতে আসবে, হ্যাঁ না, মানুষ যখন ওই জয়পুর ফরেস্টে ঘুরতে আসবে বা আশেপাশে যেখানে আছে সেখানে যখন বিষ্ণুপুর যে মন্দির আছে সেখানে যখন ঘুরতে যাবে তখন কোথাও থাকতে হবে, তো তার জন্য মানুষ যখন আসছে বাইরের থেকে তো তাকে থাকার জন্য, তাকে খাবার দেওয়ার জন্য, বিনোদনের জন্য আমরা কি করতে পারি, পর্যটন শিল্প করতে পারি। ওখানে অনেক আমরা দেখেছি টোটো ব্যবস্থা রয়েছে। কেন টোটো ব্যবস্থা রয়েছে? কারণ জানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য সবাই নিজের গাড়ি নিয়ে আসবে না, তো তার জন্য ওরা কি করছে, যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থার জন্য কি করছে, ওখানে টোটো রাখছে, ওয়াইফাই কানেকশন করে দিচ্ছে যাতে আমরা যোগাযোগটা ভালো রাখতে পারি। এই সব কিছুই তখনই হচ্ছে যখন আমি ওই স্থানটার অবস্থান জানছি। এবার আমি যদি এমন একটা জায়গাতে রয়েছি যেখানে হচ্ছে সব ইন্ডাস্ট্রিজ, সেই অনুযায়ী পরিবহন ওখানে হবে, সেই অনুযায়ী ওখানে পর্যটন হবেই না। ওখানে পর্যটন কি করে হবে, মানুষ কি দেখতে আসবে, ইন্ডাস্ট্রিতে কিভাবে একটা কাগজ তৈরি হচ্ছে, একটা পেন তৈরি হচ্ছে, এগুলো দেখতে আসবে? আসবে না। তো আমাদের তার মানে সেই অনুযায়ী থাকা বা বাসস্থান বা সব কিছু নির্ভর করছে। তার সাথে সাথে অবস্থান যদি আমরা জানি তাহলে মানুষের সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটারও একটা কিন্তু আমরা ব্লু প্রিন্ট পাই। মানে কি বলতে চাইছি, যে ওখানকার মানুষের সমাজ কীরকম বা ওখানে সামাজিকভাবে মানুষ কীরকম ধরনের চিন্তাভাবনা রাখে, হ্যাঁ না। তারপরে জিনিসটা হচ্ছে ওখানের মানুষের আর্থিক ক্ষমতা কত, এটা আমরা বুঝতে পারবো। তারপরে যেরকম হচ্ছে ওখানে সাংস্কৃতিক বা যেরকম ধরো আসামে যদি যাই আমরা বিহু দেখতে পাই,
হ্যাঁ না? তারপরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে আসি, আমরা দুর্গাপূজা বেশি দেখতে পাই, বসন্ত উৎসব দেখতে পাচ্ছি, হ্যাঁ না? তো এই সব জিনিসগুলো যখন আমরা দেখছি, তো তার মানে আমরা বুঝতে পারছি জায়গা বিশেষে যে সংস্কৃতি সেটাও কিন্তু বদল হচ্ছে। এখানকার পর্যটন, দিল্লির পর্যটন একরকম, শিলিগুড়ির পর্যটন একরকম, কাশ্মীরের পর্যটন একরকম, কেরলের পর্যটন আরেক রকম। প্রত্যেকটা জায়গার পর্যটনের থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এবং এখানকার যে জলবায়ু বা আবহাওয়া, প্রত্যেকটার কিন্তু কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। এবং এগুলো তখনই আমরা বুঝতে পারবো যখন সেখানকার অবস্থান জানবো। তার মানে আমরা বুঝে গেছি অবস্থান জানার প্রয়োজনীয়তা কি। আচ্ছা, এবার এখানে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে, এক হচ্ছে দূরত্ব পরিমাপ করার জন্য, একটা হচ্ছে নেভিগেশনের জন্য মানে পর্যটন পরিবহন যোগাযোগের জন্য, আর একটা হচ্ছে জলবায়ু অঞ্চল কোথায় পড়ছে, সেটা উষ্ণ অঞ্চলে পড়ছে নাকি আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়ছে নাকি শীতল অঞ্চলে পড়ছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর কি প্রাকৃতিক উপাদান কি কি রয়েছে, সেই অনুযায়ী যেই জলবায়ু অঞ্চলে পড়বে সেই অনুযায়ী সেখানকার প্রাকৃতিক উপাদানগুলো পাবো, হয় খনিজ সম্পদ বলো, জলবায়ু বলো, স্বাভাবিক উদ্ভিদ বলো, মৃত্তিকা বলো, ওখানকার ফ্লোরা অ্যান্ড ফনা মানে হচ্ছে ওখানকার জীবজন্তু, সব কিছুই কিন্তু সেই অনুযায়ী হবে। এবং সম্পদ আরোহণ, সেখান থেকে কোন ধরনের সম্পদ পাবো, খনিজ সম্পদ পাবো, আকরিক লোহা পাবো নাকি অন্য কিছুই পাবো, পুনর্ভব হবে না অপুনর্ভব হবে, এগুলো সবকিছুই সেখানকার অবস্থানের উপরে নির্ভর করছে। ওকে, আচ্ছা, অবস্থান নির্ণয়ের যে পদ্ধতিটা সেটা প্রাচীনকালে ছিল হচ্ছে কিরকম, প্রাচীনকালে মেনলি ছিল হচ্ছে ধ্রুবতারার মাধ্যমে। সেটা কি ছিল, কোথায় গেল, এই যে ধ্রুবতারা, পোল স্টার। আচ্ছা, ধ্রুবতারা কোন দিকে ওঠে, ধ্রুবতারা ওঠে হচ্ছে আমাদের উত্তর দিকে, উত্তর দিকে, ঠিক আছে। ধ্রুবতারা কোন দিকে ওঠে সবসময়, উত্তর দিকে। তার মানে আমরা বুঝতে পারবো যখনই উত্তর দিকে আমরা ধ্রুবতারা দেখতে পাচ্ছি তখন তার মানে বুঝতে পারছি আমি যদি এই দিকে মুখ করে থাকি, আমি যদি এই লোকটা হই আর আমি মুখ করে আছি উত্তর দিকে, মুখ করে আছি, তাহলে আমি বুঝতে পারছি আমার ডান দিকে কি ইস্ট, বাম দিকে কি ওয়েস্ট, আর নিচে কি, নিচে হচ্ছে আমার সাউথ, আর উপরে কি, উপরে হচ্ছে আমার নর্থ। এই যে পজিশনটা আমি বুঝতে পেরে গেলাম যে আমি যদি সোজা যাচ্ছি আর আমার সোজাসুজি যদি ধ্রুবতারা আছে তার মানে আমি কোন দিকে যাচ্ছি, আমি উত্তর দিকে যাচ্ছি। যদি আমি একটু ডান দিকে বেঁকে যাই তাহলে আমি কোন দিকে যাচ্ছি, আমি পূর্ব দিকে যাচ্ছি। আমি যদি বাম দিকে বেঁকে চলে যাই তাহলে আমি কোন দিকে যাচ্ছি, আমি ওয়েস্টে যাচ্ছি বা পশ্চিম দিকে যাচ্ছি। আর আমি যদি পিছনে রিটার্ন করি তাহলে আমি কোন দিকে যাচ্ছি, আমি সাউথে যাচ্ছি। এইভাবে আমরা কি করতে পারতাম, আগে আমরা অবস্থান নির্ণয় করতে পারতাম। ঠিক, এখন যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে আমাদের জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে, জিআইএস এর মাধ্যমে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম আমাদেরকে কি করছে, একটা মানচিত্র বানিয়েছে। শুধু আমরা যদি বলি, ধরে নাও আমাদের ইন্ডিয়ার একটা মানচিত্র বানানো হয়েছে, প্রত্যেকটা ছোট 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 অনেক কিছু, মানে রাস্তা থেকে শুরু করে কোথায় বন আছে, কোথায় জল আছে, কোথায় কি আছে, সব কিছুর একটা মানচিত্র বানানো হয়েছে। এবার আমরা যখন জিপিএস অন করছি, মানে লোকেশন দেখবে একটা সাইন হয় আমাদের প্রত্যেকটা ফোনেই থাকে, যখন আমরা সেটা অন করছি তখন আমরা বুঝতে পারছি যে আমি কোথায় আছি। ওরা দেখবে যে কোনো জিপিএস অন করলে, উবের বা আমাদের র্যাপিডো বা ওলা যখন আমরা বুক করি আমাদের কাছে দুটো জিনিস চাই, কি, আমাদের একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তাই তো, বা ডেস্টিনেশন। তো যখন আমরা স্টার্টিং পয়েন্ট বা আমি কোথা থেকে যেতে চাইছি বলে দিচ্ছি তখন আমি এ পয়েন্ট ওকে বলে দিচ্ছি, রাইট। এবারে আমি যখন বি পয়েন্টটা ওকে বলছি, মানে আমার ডেস্টিনেশনটা ওকে বলছি, ও তখন ক্যালকুলেট করছে যে কোন রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে, কোথায় জ্যাম নেই, হ্যাঁ না। এবং তার সাথে সাথে কি দেখবে, ও দেখবে যে ওইটা যাওয়ার জন্য কত কিলোমিটার আমাকে যেতে হচ্ছে, কতটা সময় লাগছে, এবং পয়সাটা তো সেটা চলো যেহেতু ওখানে আমি ভাড়া করছি তাই বলছে। বাট যদি আমি শুধু গুগল ম্যাপে খুলি, আমি আমার গাড়িতে বসে আছি, আমি এ পয়েন্টে আছি, আমি যাব বি পয়েন্টে, আমি যখন দিলাম আমাকে বলছে যে দেখো তোমাকে যেতে হচ্ছে 10 কিলোমিটার, তো তোমার সময় লাগছে হচ্ছে আধা ঘন্টা। আবার সেই 10 কিলোমিটার হতে পারে সেই সময় ছাড়া অন্য কোনো সময়তে ভিজিট, যখন পুরো রোডটা সেই রকম টাইমে আমি যদি দিই, বলছে 10 কিলোমিটার যাবে তাহলে তোমার লাগবে হচ্ছে 1.5 ঘন্টা, হতে পারে। তো এই যে ক্যালকুলেশনটা করছে, এই যে গণনাটা করছে, এটা কি হয়ে যাচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে আমাদের অবস্থান নির্ণয় করা, ঠিক আছে। আচ্ছা, সেটাই দেখো এখানে বলা হয়েছে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে আমরা করতে পারি। এবার আসল পয়েন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এটাকে খুব সুন্দর করে, একটা মিনিট দাঁড়াও, দেখো আমরা এখানে একেই করি, হ্যাঁ না, আমরা অলরেডি এগুলো কিছুটা তো পড়েইছি ডেফিনেটলি, তাও আর একবার আমার মনে হয় এটা পড়াটা দরকার। এটা একটু নিচে আসবে,
হলো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটাকে কি বলা হয়? ইকুয়েটর। কি বলা হয়? ইকুয়েটর। বাংলায় কি বলা হয়? নিরক্ষ রেখা বা এটাকে বিষুব রেখাও বলে। কি বলে? বিষুব রেখা। এটা কি করে আমাদের? এটা আমাদের পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, তাই তো? এটা আমাদের কি করছে? এটা হচ্ছে উত্তর গোলার্ধ, ওপরটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচটা কি? দক্ষিণ গোলার্ধ। তার মানে এখানটা হচ্ছে আমাদের নর্থ পোল আর এখানটা কি? এখানটা হচ্ছে আমাদের সাউথ পোল। এইভাবে ভাগ করছে। আচ্ছা, এবার দেখো ঠিক তার উপরে এবং এখানে যদি আমরা দেখি, এখানে কি রয়েছে? এখানে রয়েছে 23.5 ডিগ্রি নর্থ। কারণ আমরা কি বললাম? 0 ডিগ্রির ওপরে সবকিছুই নর্থ, 0 ডিগ্রির নিচে সবকিছুই সাউথ। এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, হ্যাঁ না? তো এগুলোকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? 23.5 ডিগ্রি নর্থকে কি বলা হয়? 23.5 ডিগ্রি নর্থকে বলা হয় হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। আর এই যে 23.5 ডিগ্রি সাউথ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এটাকে কি বলা হয়? মকর ক্রান্তি রেখা। এর ঠিক ওপরে এখানে কি আছে? এখানে আছে 66.5 ডিগ্রি নর্থ আর এখানে আছে 66.5 ডিগ্রি সাউথ। এই 66.5 ডিগ্রি নর্থকে কি বলে? সুমেরু বৃত্তীয় রেখা, হ্যাঁ না? কি বলে? সুমেরু বৃত্তীয় রেখা। কেন? কারণ এখানে আমাদের যে 90 ডিগ্রিটা রয়েছে, এটাকে কি বলা হয়? সুমেরু রেখা। কি বলা হয়? সুমেরু রেখা। কেন বলা হয়? তার কারণ এটা হচ্ছে আমাদের একদম মেরু রেখা, তাই সুমেরু রেখা। ওপরে নর্থেরটাকে সুমেরু, নিচেরটাকে কুমেরু বলা হয়। এই 66.5 ডিগ্রি সাউথটাকে কি বলা হয়? কুমেরু বৃত্তীয় রেখা। আচ্ছা, আর এখানে যে 90 ডিগ্রি রয়েছে সেটাকে কি বলা হয়? কুমেরু রেখা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? কুমেরু রেখা। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম অক্ষরেখাটা তাহলে কি? এই যে প্রত্যেকটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এরকম ভাবে যখন আমাদের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে অর্ধবৃত্তাকার ও পরস্পর সমান্তরাল এই যে 23.5 ডিগ্রি নর্থ এইভাবে পিছন থেকে ঘুরে আবার এখানেই আসবে। ও 66.5 ডিগ্রি নর্থকে কোনোভাবেই টাচ করবে না, হ্যাঁ না? একে কোনোভাবেই টাচ করবে না, তার জন্য এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যে অর্ধবৃত্তাকার পরস্পর সমান্তরাল কাল্পনিক রেখা পৃথিবীকে পৃথিবীতে উত্তর ও দক্ষিণ দিকের অবস্থান নির্দেশ করে তাকে কি বলে? অক্ষরেখা বলে। এই অক্ষরেখাকে কিন্তু সমাক্ষ রেখাও বলা হয়। কি বলা হয়?
সমাক্ষ রেখা বলা হয়। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এক তো হয়ে গেল যে এটা পরস্পর সমান্তরাল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কি হয়ে গেল? এটা হচ্ছে অর্ধবৃত্তাকার, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কি হচ্ছে? উত্তর ও দক্ষিণ দিকের অবস্থান নির্দেশ করছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কোথা থেকে কোথায় বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এটাও মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একই অক্ষরেখায় অবস্থিত, একই অক্ষরেখায় বিভিন্ন অবস্থানে জলবায়ু অভিন্ন। কি? জলবায়ু অভিন্ন। জলবায়ুর কোনো পরিবর্তন হয় না, কারণ ওটা একই অক্ষরেখাতে রয়েছে। মানে 0 ডিগ্রি ইকুয়েটারের ওপরে ডাইরেক্ট সানলাইট পড়ছে বলে এই ইকুয়েটারের মধ্যে যে কোনো জায়গা, সেটা হতে পারে এই জায়গাটা বা এই জায়গাটা, যাই হোক না কেন, দুটোর মধ্যে কিন্তু জলবায়ুর যে পরিবর্তন সেটা কিন্তু নেই। জলবায়ু দুটো জায়গাতেই সেম। দুটো জায়গাতে কি জলবায়ু? উষ্ণ জলবায়ু, তাই তো? হ্যাঁ না, উষ্ণ জলবায়ু। আচ্ছা, তো সেটাই দেখো এখানে লেখা রয়েছে। অক্ষরেখা কোথা থেকে কোথায় বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এবার হচ্ছে কাল্পনিক বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার বলতে পারি। কাল্পনিক বৃত্তাকার, এক সেকেন্ড, বৃত্তাকার যখন লেখা আছে বৃত্তাকারই দিই, কোনো ব্যাপার না। কাল্পনিক বৃত্তাকার কি বলছে? যে রেখাগুলো রয়েছে সেটাকে বলা হয় অক্ষরেখা। তার মধ্যে যেগুলো মেনলি সেটা হচ্ছে কি? নিরক্ষরেখা, যেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। সেটা কি হচ্ছে? ঠিক মাঝখান থেকে গেছে, যার জন্য কি হচ্ছে? আমাদের উত্তর ও দক্ষিণ গোলার্ধে কি করছে? ভাগ করছে, হ্যাঁ না? আচ্ছা, তারপর হচ্ছে কি? কর্কট ক্রান্তি রেখা, যাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটা হচ্ছে কি 23.5 ডিগ্রি নর্থ। তারপর হচ্ছে মকর ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, যেটা হচ্ছে কি 23.5 ডিগ্রি সাউথ। এই দুটো হচ্ছে মেনলি কিন্তু ইম্পর্টেন্ট। আর তাছাড়া নিরক্ষরেখা রয়েছে। আর একটা জিনিস জানতে হবে, এই যে নিরক্ষরেখা রয়েছে, এটা হচ্ছে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় অক্ষরেখা। এটা হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখা, এর থেকে বড় অক্ষরেখা কিন্তু নেই। বলছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর ও দক্ষিণের সমান অক্ষাংশ বেষ্টিত যে স্থানবিন্দুগুলোকে যদি যোগ করা হয়, যে কাল্পনিক বৃত্তাকার রেখাটা হবে, সেটা কি করছে? পূর্ব থেকে পশ্চিমে বেষ্টিত হচ্ছে বলে একে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলছে। এটা আরেক ধরনের। উত্তর দিকের অক্ষরেখাগুলোকে উত্তর অক্ষরেখা বলা হয়। মানে কি বলছে দেখো, এই যে এই দিকের যত অক্ষরেখা আছে এটাকে কি বলা হয়? উত্তর অক্ষরেখা, মানে নিরক্ষরেখার উত্তর দিকটাকে বলছে। আর নিরক্ষরেখার যে দক্ষিণ দিকটা, সেই দিকের গুলোকে কি বলা হয়? দক্ষিণ অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা বলা হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণর মধ্যে আমরা অলরেডি পড়ে নিয়েছি কি কি। একটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর একটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি। আর একটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর যেটা রয়েছে সেটাকে বলা হয় সুমেরু বৃত্তীয় রেখা। আর একটা হচ্ছে কি 66.5 ডিগ্রি দক্ষিণ যেটা আছে সেটাকে বলা হয় কুমেরু বৃত্তীয় রেখা। এটা আমরা পড়ে নিয়েছি। আর এই যে এটাও পড়ে নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি? সেটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, তাই তো? বুঝতে পেরেছি? ওকে, এবার দেখবো হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য কি। অক্ষরেখার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সম্পূর্ণ পূর্ণবৃত্ত সৃষ্টি করে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করে অক্ষরেখার সর্বোচ্চ কৌণিক মান কত, সর্বোচ্চ কৌণিক মান হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। আর আমাদের টোটাল অক্ষরেখা কতগুলো আছে? অক্ষরেখার সংখ্যা যদি জানতে হয় তাহলে কটা আছে আমাদের? বলবো হচ্ছে 179 প্লাস নিরক্ষরেখা, 179 প্লাস নিরক্ষরেখা 180। ঠিক আছে, বলছে প্রতি অক্ষ একটি সম্পূর্ণ পূর্ণবৃত্ত, যা বলছে কি বিষুবরেখার সমান্তরালে অবস্থিত রয়েছে। এই যে বিষুবরেখা মানে হচ্ছে আমাদের ইকুয়েটরের সমান্তরালে রয়েছে। এটা কি হয়েছে আমাদের? সমান্তরাল না?
এটা হচ্ছে আমাদের সমান্তরাল, তাই জন্য আমি ওখানেও লিখেছি যে সমান্তরালে, পরস্পর সমান্তরালে রয়েছে, কেউ কাউকে কি করছে না, ছেদ করছে না, হ্যাঁ না। তারপর বলছে অক্ষরেখাগুলোর পরিধি সর্বত্র সমান থাকে না, বিষুব রেখার পরিধি সব থেকে বেশি। এই দেখো বিষুব রেখার পরিধি সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে এটা, তার থেকে কম হচ্ছে এটা, মানে কি হচ্ছে, যেহেতু রাউন্ড আমাদের পৃথিবীটা, তাই জন্য এটা ধীরে 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 কমতে থাকে, ঠিক আছে। পরিধি মানে হচ্ছে যতটা জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে কমতে থাকছে। তারপরে কি বলছে, তাই জন্য বিষুব রেখাকে কি বলা হয়, মহাবৃত্ত বলা হয়। কি বলা হয়, মহাবৃত্ত, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যেহেতু সমান্তরাল, তাই রৈখিক দূরত্বটা কিন্তু সর্বদা সমান। রৈখিক দূরত্ব মানে হচ্ছে একটার থেকে একটা দূরত্ব কতটা, রৈখিক দূরত্ব মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের রৈখিক দূরত্ব। এটা সবসময় কিন্তু রৈখিক দূরত্ব সর্বদা সমান। কি বলছে, রৈখিক দূরত্ব একটার সাথে একটা, মানে সে 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ হোক, বা 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি সাউথ হোক, বা 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি নর্থ হোক, যাই হোক না কেন, সবগুলোরই কি বলছে, রৈখিক দূরত্ব, মানে একটার সাথে একটা দূরত্ব অলওয়েজই সেম, অলওয়েজই সেম। আর কি বলছে, আর বলছে কি যে যেহেতু একই অক্ষরেখা অবস্থিত স্থানগুলো কি হবে, একে অপরের পূর্ব বা পশ্চিমে অবস্থিত হবে, হ্যাঁ না। কিরকম ভাবে ম্যাম একবার বলে দিন। দেখো এই যে পয়েন্টটা লেখা রয়েছে, এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ, আর এই পয়েন্টটা ধরে নিচ্ছি বি। তো আমি যদি বি এর রেসপেক্টে এর অবস্থান বার করি, তাহলে কি হচ্ছে, বি এর পূর্ব দিকে রয়েছে এ, তাই তো। এখানে আমরা কি লিখতে পারি, বি এর পূর্বে কি রয়েছে, এ, আর এ এর পশ্চিমে কে রয়েছে, পশ্চিমে রয়েছে বি, তাই তো। অবস্থান অনুযায়ী যদি দেখি, বি এর কোন দিকে রয়েছে এ, পূর্ব দিকে, এর কোন দিকে রয়েছে বি, পশ্চিম দিকে। তার মানে একই অক্ষরেখাতে যদি দুটো থাকে, তাহলে সেটার অবস্থানটা আমাদের সাধারণত কি হবে, পূর্ব পশ্চিমে আমাদের বিস্তৃত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, অক্ষরেখাগুলোর পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে বলে অক্ষরেখা অবস্থিত সকল স্থানে সূর্যাস্ত সূর্যোদয় এক সময় হয় না, ঠিক আছে। এক সময় হয় না, আগে বা পরে হয়। আগে বা পরে কিরকম ভাবে হবে, এই যে দেখো, যদি আমরা সেই অনুযায়ী দেখি, আমাদের যদি এই দিকটা হচ্ছে আমাদের যদি ইস্ট হয়, এই দিকটা আমাদের কি ইস্ট, আমি এইখানে লিখছি, এটা হচ্ছে আমাদের ইস্ট, আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট, রাইট। এদিকটা হচ্ছে আমাদের ইস্ট, এদিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট। তো এ পয়েন্টে যখন সূর্যোদয় হবে, বি পয়েন্টেই কি তখন সূর্যোদয় হবে, হবে না, হবে না, তাই তো। তার জন্য কি হয় আমাদের, যখন আমরা দেখি অরুণাচল প্রদেশে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে, গুজরাটে তখনও সূর্যোদয় হয়নি, ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে বলছে আগে পরে হবে, এবং দিন ও রাতের দৈর্ঘ্য সাথে সাথে জলবায়ু সবকিছুই কি থাকবে, অভিন্ন থাকবে। যদি একই অক্ষে থাকে, তো জলবায়ু, দিন রাত্রি এগুলো কিন্তু কি হয়ে যাবে, একই অক্ষে থাকলে সেম হবে। তারপরে জলবায়ুর ক্ষেত্রে সেটাই বলছি, একই অক্ষে থাকলে জলবায়ু সেম হবে। অক্ষ আর অক্ষরেখার মধ্যে পার্থক্য কি, অক্ষটা মেনলি কি হয়, উত্তর থেকে দক্ষিণ মেরুকে সংযোগ করছে। কি করছে, উত্তর থেকে দক্ষিণ মেরুকে সংযোগ করছে, উত্তর থেকে দক্ষিণ মেরুকে, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে, উত্তর থেকে দক্ষিণ মেরুকে কি করছে, সংযোগ করছে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অক্ষ, হ্যাঁ না। আর অক্ষাংশটা কি হচ্ছে, এটা হচ্ছে সম অক্ষাংশ যুক্ত স্থানগুলোকে যুক্ত করছে, হ্যাঁ না। যদি আমরা সেইভাবে দেখি, যদি সেইভাবে দেখি, এইখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে, এই দুটোকে সংযোগ করছে, এটা হয়ে গেল কি আমাদের অক্ষরেখা। এটা কি হয়ে গেল আমাদের অক্ষরেখা। আর এই যে এখান থেকে এটা আসছে, সেটা কি হয়ে গেল অক্ষাংশ, এটা কি হয়ে গেল আমাদের অক্ষরেখা, ঠিক আছে। এটা পূর্ণ বৃত্তাকার হয়, আর ওটা সরল রেখা হয়। এই অক্ষটা কি হয়, অক্ষ সাধারণত কি হয়, সরল রেখা হয়, তাই তো আছে, সোজাসুজি আছে অক্ষ, সরল রেখা। এই অক্ষরেখাটা কি হয়, এটা হচ্ছে আমাদের পূর্ণ বৃত্তাকার। কেন পূর্ণ বৃত্তাকার, আমরা তো এটা 2D তে দেখছি যে এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, এটা আবার ঘুরেও তো আসছে। এইখান থেকে যদি শুরু হয় যাত্রা, এখান থেকে যদি যাত্রা শুরু হয় এইভাবে ঘুরতে ঘুরতে, ও আবার ঘুরে এখানেই আসছে এরকম ভাবে,
রাইট, এখান থেকে ঘুরে ঘুরে আবার এখানেই আসছে, তো এটা হয়ে গেল পূর্ণবৃত্তাকার। যদি আমরা দেখি যে বিকল্প নামের ক্ষেত্রে এই অক্ষকে কি বলা হয়, মেরু রেখা বলা হয়। কি বলা হয়, মেরু রেখা বলা হয়। কেন, কারণ এটা নর্থ এবং সাউথ পোলকে জুড়ছে, নর্থ পোল আর সাউথ পোলকে কিন্তু জুড়ছে। কিন্তু যদি আমরা দেখি অক্ষরেখা, এটাকে কি বলা হয়, সমাক্ষ রেখা বলা হয়। কি বলা হয়, সমাক্ষ রেখা বলা হয়। অক্ষ কটি, অক্ষ রয়েছে হচ্ছে একটি, আর অক্ষরেখা কটি, এটা হচ্ছে 180, যার মধ্যে 179 হচ্ছে অক্ষরেখা, আর একটা হচ্ছে নিরক্ষরেখা, আর একটা কি হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এগুলো আমরা পড়েছি। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, অক্ষের দৈর্ঘ্য কিন্তু মেরু ব্যাসের সমান হয় 12,714, কিন্তু আমরা যদি অক্ষরেখা দেখি তাহলে সেটা দেখবো হচ্ছে নিরক্ষরেখা হচ্ছে সব থেকে বড়, আর যত মেরুর দিকে যাব তত ছোট হতে থাকবে, কারণ আমাদের রাউন্ড শেপ রয়েছে। এই যে ধরে নে এখান থেকে যদি আমি এরকম ভাবে একটা যদি রয়েছে, তো এখানে যতটা পাবো এখানে কি আর অতটা পাবো না, কারণ এখানে একটুখানি ছোট হয়ে যাবে, একটুখানি ছোট হয়ে যাবে। গুরুত্বের ক্ষেত্রে দেখছি অক্ষের মাধ্যমে আমরা কি করতে পারি, পূর্ব থেকে, পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তার ফলে যে দিন রাত্রি হচ্ছে, সেটা কিসের মাধ্যমে বুঝতে পারি, অক্ষের মাধ্যমে সংঘটিত হচ্ছে। কিন্তু যখন অক্ষরেখায় চলে আসছি তখন আমরা জলবায়ু এবং তাপমণ্ডল কিন্তু আমরা বুঝতে পারছি। তাপমণ্ডল যে বিভক্ত হচ্ছে, 3টি তাপমণ্ডল রয়েছে, সেটাই বিভক্ত হচ্ছে, সেটা অক্ষরেখার মাধ্যমে আমরা কি করতে পারছি, বিভক্ত করতে পারছি, এবং জলবায়ুগতভাবেও আমরা বিভক্ত করতে পারছি। ঠিক আছে, চলো এই তাপমণ্ডলটা একবার টুকুস করে এখান থেকে দেখে নিই। দেখো, না দেখো কি সুন্দর করে আঁকবো, যেরকম ভাবে সেরকম ভাবেই কিন্তু তোমরাও একে একেই কিন্তু এগুলো বুঝতে হবে। হ্যাঁ বাবা, চলো দেখো, এটা কি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি নিরক্ষরেখা বা ইকুয়েটার। এটা কি 23.5 ডিগ্রি নর্থ, যেটাকে কি বলা হয়, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এটা কি 66.5 ডিগ্রি নর্থ, যেটাকে বলা হয় সুমেরু বৃত্তীয় রেখা। এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, যেটাকে কি বলা হয় মকর ক্রান্তি রেখা, যেটাকে ইংলিশে কি বলে, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটা কি 66.5 ডিগ্রি সাউথ, এটাকে কি বলা হয় সুমেরু বৃত্তীয় রেখা। ঠিক আছে, এবার দেখো, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সান, এটা কি আমাদের সান। এখান থেকে কি আসছে আমাদের, এখান থেকে আসছে আমাদের ডাইরেক্ট সানলাইট। কি আসছে, ডাইরেক্ট সানলাইট। আর ডাইরেক্ট সানলাইট আসছে মানে কি হচ্ছে, এই জায়গাটা খুব বেশি গরম হচ্ছে। ডাইরেক্ট সানলাইট আসলেই এই জায়গাটা কি হয়ে যাবে, খুব বেশি গরম হচ্ছে, খুব বেশি গরম হচ্ছে বলে এই জায়গাটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল। এটা কি হয়ে যাচ্ছে আমাদের উষ্ণমণ্ডল। কি হচ্ছে, উষ্ণমণ্ডল, যেটাকে ইংলিশে কি বলে টরিড জোন। কি বলে, টরিড জোন বলে। তো এখানকার জলবায়ু কিরকম হবে, এখানকার জলবায়ু হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটা কি হবে, এটাকে কি বলা হয় জলবায়ুগতভাবে, এটাকে বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক, তার মানে জলবায়ুগতভাবে পরিবর্তন এবং আমাদের তাপমণ্ডলগতভাবে আমরা কিন্তু পরিবর্তন দেখে নিলাম।
এরপরেরটা দেখো, এইখানটাতে আমরা যদি দেখি বা এইখানটাতে যদি আমরা দেখি, এখানে কি হচ্ছে আমাদের স্ল্যান্টেড সানলাইট যাচ্ছে, মানে কি হচ্ছে তির্যক। স্ল্যান্টেড মানে কি তির্যক, হ্যাঁ না, স্ল্যান্টেড মানে হচ্ছে তির্যক। স্ল্যান্টেড সানলাইট যখন যাচ্ছে তখন এই জায়গাটা এবং এই জায়গাটাতে কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি কর্কটীয়। কেন কর্কটীয় লিখছি বাবা? কারণ এটা হচ্ছে কর্কটীয় নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে নাতিশীতোষ্ণ, এখানেও মণ্ডল, কিন্তু এটা মকরীয় নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক আছে, যেটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে টেম্পারেট জোন। কি বলে? নর্থ টেম্পারেট জোন। আর এটা কি? সাউথ টেম্পারেট জোন। ঠিক আছে, আচ্ছা। এরপর কি হচ্ছে, এইখানে একেবারে যদি যাই, এখানে যে সানলাইটটা পড়ছে এটা হচ্ছে অতি তির্যক সূর্যরশ্মি, অতি তির্যক ভাবে পড়ছে। তো এই জায়গাটাতে কি হয়ে যাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, নর্থকে সাউথ লিখছি নর্থ বলেও, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সাউথ। তো এই জায়গাটায় কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের শীতল মণ্ডল। এটা হচ্ছে আমাদের শীতল মণ্ডল, এটা হচ্ছে আমাদের, তাহলে এটাকে ইংলিশে কি বলে? এটাকে বলা হয় ফ্রিজিড জোন। এই শীতল মণ্ডলটা অনেকের বইতে কিন্তু হিমমণ্ডল বলেও রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, একই জিনিস। তাহলে এই দুটোকে আমরা সুন্দর করে একটুখানি লিখে নিতে পারি। চলো লিখে ফেলি। একটা হচ্ছে আমাদের তাপমণ্ডলের ব্যাপারটা একটুখানি এখানে সুন্দর করে লিখে নিই, পরে আর আমাদের পড়ার দরকার পড়বে না তাহলে এখান থেকে। সেটা কি? সেটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ। হতে পারে তোমাদের এরকম ভাবে দিল 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি যদি দেয় তাহলেও কিন্তু সেম জিনিস। সেটা কি? সেটা হচ্ছে আমাদের উষ্ণ মণ্ডল, বা আমরা কি বলতে পারি এটাকে? টরিড জোন, হ্যাঁ না? আর এখানে আমরা কি ধরনের জলবায়ু দেখি? নিরক্ষীয় জলবায়ু দেখি, হ্যাঁ না? আচ্ছা, তারপরে কি থাকে? 23.5 ডিগ্রি নর্থ বা সাউথ থেকে আমাদের হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ বা সাউথে আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। আচ্ছা, এই নাতিশীতোষ্ণ মণ্ডলের আবার একটুখানি ভাগ আছে। কিরকম ভাগ আছে ম্যাম? এই নাতিশীতোষ্ণ মণ্ডল হচ্ছে দুই প্রকার। 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি নর্থ বা সাউথে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ বলা হয়। মানে হচ্ছে 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি নর্থ বা সাউথে দু জায়গাতেই হয়। বেশি নর্থে যেটা বেশি পরিলক্ষিত, যেহেতু উষ্ণমণ্ডলের কাছে রয়েছে তাই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ। আর 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি নর্থ বা সাউথে সেটাকে বলা হয় শীতল নাতিশীতোষ্ণ। কেন বলা হয় শীতল নাতিশীতোষ্ণ? কারণ এটা হচ্ছে আমাদের শীতল মণ্ডলের কাছাকাছি। তারপরে কি আছে? 66.5 ডিগ্রি নর্থ বা সাউথ থেকে 90 ডিগ্রি নর্থ বা সাউথকে কি বলা হয়? বলা হয় শীতল মণ্ডল, শীতল বা হিমমণ্ডল। আচ্ছা, এই নাতিশীতোষ্ণ মণ্ডলের ইংলিশ নামটা কি? সেটা হচ্ছে আমাদের টেম্পারেট জোন। ঠিক আছে, আর এই হিমমণ্ডলের নামটা হচ্ছে কি? ফ্রিজিড জোন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা, খুব ভালো করে বোঝা গেছে। আর এই তাপমণ্ডলটা আমাদের কিসের মাধ্যমে আমরা বিভক্ত করতে পারি? অক্ষরেখার সাহায্যে বিভাজন সম্ভব, তাই তো?
অক্ষরেখার সাহায্যে কি করা যায়, আমাদের এই বিভাজনটা সম্ভব করা যায়, যেটা আমরা অলরেডি পড়ে নিলাম। দেখো অক্ষ আর অক্ষরেখার যে পার্থক্যটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, একবার একটু ভালো করে দেখে নেব। এইবার দেখো কি বলছে, অক্ষরেখার প্রধান গুরুত্ব কি। একটা হচ্ছে ভৌগোলিক স্থান নির্ণয় করা, মানে হচ্ছে কি দ্রাঘিমা রেখার সাথে মিলিত হয়ে অক্ষরেখা কি করে, আমাদের যে কোনো স্থানের একটা নিখুঁত ভৌগোলিক অবস্থান দেয়। দেখ একটা জিনিস বোঝাই তোদেরকে, ধরে নে এটা হচ্ছে আমার পৃথিবী, আমার অক্ষরেখা যাচ্ছে হচ্ছে এইভাবে, এক একটা অক্ষরেখা যাচ্ছে আমার এইভাবে, আর আমাদের যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে সেটা যাচ্ছে এইভাবে, সেটা যাচ্ছে এইভাবে। তো আমার ধর একটা পয়েন্ট আছে এইখানে, জিনিসটা আমি অন্য কালি দিব, আমার একটা পয়েন্ট আছে হচ্ছে এইখানে, এই পয়েন্টটার জন্য আমার এখান থেকে অক্ষরেখাটাও দরকার, আমার এখান থেকে দ্রাঘিমা রেখাটাও দরকার। এটা কি, দ্রাঘিমা রেখা, আর এটা কি, এটা হচ্ছে আমাদের অক্ষ রেখা। তার মানে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার সাহায্যে আমরা কি করতে পারছি, কোন একটা স্থানের স্পেসিফিক যে লোকেশনটা সেটা বার করতে পারছি। যখনই নিখুঁত বলছি তার মানে হচ্ছে আমরা কি বার করছি, স্পেসিফিক লোকেশন বার করছি। কি করছি, স্পেসিফিক লোকেশন বার করছি, অক্ষাংশ নির্ধারণ করছি, পৃথিবীর যে জলবায়ু মণ্ডল রয়েছে সেটাকে আমরা কি করছি, ভাগ করতে পারছি। যেরকম হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রির থেকে যত দূরত্বে যাব তত আমাদের পৃথিবী উষ্ণমণ্ডল, হ্যাঁ না, নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডল বা শীতল মণ্ডলে ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ না, বুঝতে পারছি। তারপরে হচ্ছে কি মানচিত্র নেভিগেশনের ক্ষেত্রেও কাজে লাগছে। আমি যদি বলছি আমি এখানে আছি, আমি এখান থেকে এখানে যাব, আমি এখান থেকে এখানে যাব, তো আমি কি করব, কিভাবে যাব না যাব সেটা আমার অক্ষাংশগতভাবে কিন্তু আমরা বা অক্ষরেখার মাধ্যমে আমরা পথ নির্ধারণ করতে পারছি। আবহাওয়া কেমন হবে এখানে আমাদের আবহাওয়া উষ্ণ হবে, তার উপরে যেটা রয়েছে নাতিশীতোষ্ণ সেখানে কি হয়ে যাবে, না খুব ঠান্ডা না খুব গরম হবে, তার উপরেরটাতে খুব ঠান্ডা হবে। এই জিনিসগুলো আমরা তাপমণ্ডলের মাধ্যমে অক্ষরেখার মাধ্যমে জানতে পারছি এবং সেই অনুযায়ী কৃষিকাজের পরিকল্পনা করছি। সমুদ্রের দিক নির্দেশ করতেও আমাদের কিন্তু সাহায্য করছে, কারণ একে অপরের সাথে সমান্তরাল রয়েছে, তার জন্য আমরা কি করতে পারছি, আমরা দিকও নির্দেশ করতে পারছি। এটার কথা এখানে বলা রয়েছে। এবার আমরা আসছি হচ্ছে অক্ষাংশের ধারণাতে। কি বলছে, অক্ষরেখা পড়ে নিয়েছি, এবার আমরা দেখব হচ্ছে অক্ষাংশ কি। অক্ষাংশ মানে কি বলছে, পৃথিবী নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থিত পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রে পর্যন্ত অঙ্কিত যে সরল রেখা, নিরক্ষীয় তলে দ্বারা, এটা এতভাবে বোঝানোর দরকার নেই, দ্বারা তোকে গোল করে বুঝিয়ে দিচ্ছি, যত সহজে বুঝবি তত ভালো। দেখ তো লেখা পড়লেই মনে হয় না আরে বাপরে বাপ খুব কঠিন কিছু বলছে, হয়তো না, খুব কঠিন নয়, বলছি 0 ডিগ্রি ইকুয়েটার বা আমাদের কি, এটা আমাদের হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এবার আমি কি করলাম, আমি এখানে একটা কোনো বিন্দু নিয়েছি, আমি এখানে অবস্থান করছি, আর আমার এটার একদম মিডল পয়েন্ট কোনটা, আমার এটার একদম মিডল পয়েন্ট হচ্ছে আমার এটা, তাই তো, এটা হচ্ছে আমার একদম মিডল পয়েন্ট নয়, এক সেকেন্ড দাঁড়া, এটা হচ্ছে আমার একদম মিডল পয়েন্ট, রাইট। আমার মিডল পয়েন্টটাকে আমি কি বলে সম্বোধন করছি, ও বলে, অন্য কালি দিয়ে কি বলে সম্বোধন করছি, আমি এটাকে পি বলে সম্বোধন করছি। আর আমার যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাকে আমি কি বলছি, আর বলছি। আর যে পয়েন্টটা আমাকে পার করতে হবে সেটা হচ্ছে আমার টি। তো আমি কি করলাম, এখান থেকে একটা সরল রেখা টানলাম, এখান থেকে এখানের আমি একটা সরল রেখা টানলাম, তাহলে আমার এখানে একটা কি তৈরি হলো, কোণ তৈরি হলো। এই যে কোণের যে দূরত্বটা সেটাকে কি বলা হচ্ছে, আমার কৌণিক দূরত্ব বলা হচ্ছে, কৌণিক দূরত্ব বলা হচ্ছে, ঠিক আছে, কৌণিক দূরত্ব বলা হচ্ছে। আর যেখান থেকে টানা হয়েছে সেটাকে কি বলা হচ্ছে, কৌণিক বিন্দু বলা হচ্ছে। কি বলা হচ্ছে, কৌণিক বিন্দু বলা হচ্ছে। তো কৌণিক বিন্দুর থেকে যখন আমরা কোনো স্থানের কি করতে পারছি, অবস্থান বার করার জন্য টি এর অবস্থান বার করতে বলছি, তার মানে আমার কি বার করতে বলছি, আমি বলছি টি পি আর বার করতে বলছি, সরি টি পি আর বার করতে বলেছে আমাকে। টিপি আর এর কোণ কত হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিচ্ছি 70 ডিগ্রি, কিন্তু এবার আমি জানি যে এটা ইকুয়েটরের ওপরে আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের নর্থ, এটা তাহলে আমাদের হয়ে যাবে কি নর্থ। যদি এই জিনিসটাই এখানে আমাকে কোথাও বার করতে বলতো, এখানে আমাকে কোথাও বার করতে বলতো, আর এটা আমাদের দিয়ে দিতাম হচ্ছে এস। যদি আমাকে এস বার করতে বলতো তাহলে আমি কি করতাম,
আমি এখান থেকে টানতাম, আর আমার এখানে কোণটা কি হতো, এই কোণটা তৈরি হতো, হ্যাঁ না, এই কোণটা তৈরি হতো। এবার আমার তাহলে এখানের আর এখানের বিন্দুটার নামটা কি দিচ্ছি আমি, কিউ দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে এস পি কিউ কত সেটা বার করতে বলেছে আমাকে। এস পি কিউ কত, এইভাবে ঘুরে আসছি আমি, এখানে অলরেডি আমি 180 কমপ্লিট করে দিয়েছি। যদি আমি এখানে দেখি তাহলে আমার এটা অলমোস্ট 220 ডিগ্রি সাউথ হবে, কারণ এটা সাউথে রয়েছে। তার মানে এটা আমাদের হয়ে গেল 220 ডিগ্রি সাউথে রয়েছে। আবার বোঝাচ্ছি, দেখো বলছে উত্তর ও দক্ষিণে অবস্থিত কোনো যদি বিন্দু বা কোনো যদি পৃথিবী পৃষ্ঠে স্থান বিন্দু থাকে, স্থান বিন্দু এখানে আমি ধরে নিচ্ছি টি, এখানে ধরে নিচ্ছি আমি এস রয়েছে, সেটা বলছে নিরক্ষীয় তলের উৎপন্ন কোণকে, যে নিরক্ষীয় তলের সেখান থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেই যে কৌণিক দূরত্বটা যে গেছে, কোনো স্থানের যে কৌণিক দূরত্বটা গেছে সেই স্থানে, সেটা হচ্ছে অক্ষাংশ। এই কৌণিক দূরত্বকেই কি বলা হয়, আমাদের অক্ষাংশ বলা হয়। কি বলা হয়, এটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। এই কৌণিক দূরত্ব কত কত ডিগ্রি কোণে রয়েছে, আমরা যদি এখান থেকে দেখি তাহলে এটা কত ডিগ্রি কোণে রয়েছে, এখান থেকে 0 থেকে যাচ্ছে, আর এখানে আমাদের রয়েছে হচ্ছে 90 ডিগ্রি নর্থ। তো 0 ডিগ্রি থেকে যখন 90 ডিগ্রি নর্থের দিকে যাচ্ছে, এটা অলমোস্ট 70 ডিগ্রি নর্থ। আমি একটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি করেছি, যেহেতু এটা উত্তর অক্ষাংশে রয়েছে তাই এটা আমি লিখলাম কত, 70 ডিগ্রি নর্থ। কোথা থেকে কোথায়, টি পি আর করেছি, রাইট। সেম ভাবে যদি আমাকে এস এর বার করতে বলে, তাহলে আমি এখান থেকে ঘুরছি 90 ডিগ্রি, এটা কি হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সাউথ, তাই তো। তো যখন আমি এইভাবে ঘুরছি, এইভাবে ঘুরে আমি এখানে আসছি, তখন পি বিন্দুর থেকে আমি যদি বার করতে যাই, তাহলে কিউ পি এস বা এস পি কিউ যদি বার করি, তাহলে কত হবে, অলমোস্ট একটা অ্যাপ্রক্সিমেটলি লিখেছি 220 ডিগ্রি সাউথ হচ্ছে আমাদের, তাই তো। তার মানে বুঝতে পারছি কি, তার মানে একটা জিনিস বুঝতে পারছি, এই যে আমাদের উত্তর দিকের যেটা রয়েছে, মানে আমাদের যে নিরক্ষরেখা তার ঠিক উপর দিকের যে কোনো বিন্দুর যদি আমরা অক্ষাংশ বার করি, তাহলে সেটা আমরা কি বার করছি, উত্তর অক্ষাংশ বার করছি। কি বার করছি, উত্তর অক্ষাংশ বার করছি। সেরকম ভাবেই যদি আমরা আমাদের যে নিরক্ষরেখা রয়েছে তার ঠিক নিচের যেটা রয়েছে সেটার যদি আমরা অবস্থান বার করি, তাহলে সেটা আমরা দক্ষিণ অক্ষাংশ বার করছি। কি করছি, আমরা দক্ষিণ অক্ষাংশের স্থান নির্ণয় করছি, বা আমরা বলতে পারি অবস্থান নির্ণয় করছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। মানে নিরক্ষরেখার থেকে উত্তর দিকের যে কোনো অবস্থান যদি নির্ণয় করি, সেটা উত্তর অক্ষাংশে রয়েছে, যদি নিচের দিকের করি তাহলে সেটা দক্ষিণ অক্ষাংশে রয়েছে। আবার বলছি, যদি আমাকে এখানে করতে বলেছে, যেহেতু টিটা নর্থ পোলে রয়েছে তাই আমি এখানে দেখো 70 ডিগ্রি নর্থ লিখেছি, এটা যেহেতু সাউথে রয়েছে তাই এটা সাউথ লিখেছি। এটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। সেরকমভাবে যদি দেখি আমরা, দেখো ওটাই এখানে বলেছে যে একটা ধরো কিউ যদি হয়, মাঝখানের যে গোলকের কেন্দ্রটা, যেটা আমি এখানেও দায় দিয়েছি, পি দিয়েছি এখানে, তারপরে বলছে যদি কিউ আর হলো বিষুব রেখা, এই যে এখান থেকে পি আর হয়েছে এখানে বিষুব রেখা, আর তারপরে বলছে যে উত্তর গোলার্ধে একটা স্থান রয়েছে পি, এই যে আমার ওখানে হয়েছে টি। এবার আমাকে বলেছে এটার পিছনে যে আমার কিউ থেকে যদি সরল রেখা টেনে দিই, মানে আমি যদি পি থেকে টি এর সরল রেখা টেনে দিই, তাহলে এখানে একটা কি তৈরি হবে, একটা তৈরি হবে কি, আমাদের পি বিন্দু অবধি যদি আমরা টানি, তাহলে সেই পি এর অক্ষাংশ কত হবে, এই পি এর বা এখানে টি এর অক্ষাংশ আমরা বলছি, টি এর অক্ষাংশ তাহলে কত হচ্ছে, আমাদের এই যে অক্ষাংশ এটা হচ্ছে কৌণিক দূরত্ব, এটাই হয়ে যাচ্ছে আমাদের অক্ষাংশ। সেটা আমরা অলমোস্ট 70 ডিগ্রি নর্থ করেছি, তাই তো। এখানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রিতে করেছে তাই জন্য 60 ডিগ্রি। কলকাতার ক্ষেত্রে যদি দেখি, সেটা হচ্ছে 22 ডিগ্রি এবং 34 মিনিট কোণ, 22 ডিগ্রি 34 মিনিট নর্থ। কেন, কলকাতা আমাদের হচ্ছে উত্তর অক্ষাংশে রয়েছে। কোথায় রয়েছে, আমাদের উত্তর গোলার্ধে রয়েছে, মানে আমাদের কোথায় রয়েছে, এটা উত্তর অক্ষাংশে রয়েছে। তাহলে যদি আমাকে বলে কলকাতার অক্ষাংশের কৌণিক পরিমাপ কত, সেটা হয়ে যাবে আমাদের 22 ডিগ্রি 34 মিনিট কোণ। যদি বলে কৌণিক দূরত্ব কত, বাইশ ডিগ্রি 34 মিনিট উত্তর। আচ্ছা, এবার তাপ বলয় অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, আমি আর এটা পড়াচ্ছি না। উষ্ণমণ্ডল যেটাকে বলা হয় টরিড জোন, যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি নর্থ বা সাউথকে বলা হচ্ছে, যেটা হচ্ছে উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে।
তারপরেরটা কি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, যেটা হচ্ছে আমাদের কি বললাম, সেটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি নর্থ বা সাউথ থেকে 66.5 ডিগ্রি নর্থ বা সাউথ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আমাদের টেম্পারেট জোন। এটার মধ্যেও আমরা পড়েছি যে এই যে 23 ডিগ্রি এটা যেটা রয়েছে 23 ডিগ্রি হাফ থেকে উভয় গোলার্ধেই যখন দেখছি আমরা 45 ডিগ্রি পর্যন্ত প্রায় প্রায় যেটা রয়েছে সেটা হচ্ছে উষ্ণতার পরিমাপ বেশি বলে এখানটাকে কি বলা হয়, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর উভয় গোলার্ধে 45 ডিগ্রি থেকে আমাদের যখন 66.5 ডিগ্রিতে যাচ্ছি, যেহেতু ওখানে উষ্ণতার পরিমাপটা কম, তাই জন্য এটাকে কি বলা হয়, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। কি বলা হয়, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপরে কি রয়েছে হিমমণ্ডল, যেটাকে বলা হয় ফ্রিজিড জোন। এটা কত থেকে কত, এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ বা সাউথ থেকে 90 ডিগ্রি নর্থ বা সাউথ। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, এটা 900 রয়েছে, এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি হচ্ছে দ্রাঘিমা রেখাতে। অক্ষরেখাটা আমরা বুঝে গেছি, অক্ষরেখাটা আমরা আশা করি বুঝে গেছি। দ্রাঘিমা রেখা কি বলছে, লংডিটিউডস। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার একটা কাল্পনিক রেখা, সেটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। ম্যাম একটু বুঝিয়ে দিন। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, চলো এঁকে নিই, ফটাফট এঁকে নিই আমরা। আর কি কালার নেওয়া যায়, এখানে আর একটা কালার নিয়ে নিচ্ছ, জাস্ট একটা আঁকার জন্য এঁকেছি। ঠিক আছে, কি বলছে দেখ, বলছে উত্তর থেকে দক্ষিণ দিকে বেষ্টিত, কোথা থেকে কোথায়, উত্তর থেকে দক্ষিণ দিকে বেষ্টিত অর্ধবৃত্তাকার, কি বলছে, অর্ধবৃত্তাকার। এই যে উত্তর থেকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে বিস্তৃত এই যেটা রয়েছে, এটাকে কি বলা হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাকে কি বলে, আমাদের বলে হচ্ছে দ্রাঘিমা রেখা। এবার দেখো এই যে দ্রাঘিমা রেখা রয়েছে, এটাতে একটা আছে হচ্ছে মূল মধ্যরেখা। হোয়াট ইজ মূল মধ্যরেখা, কোনটা ম্যাম, মূল মধ্যরেখা বলে দিচ্ছি। দেখো এই যে এইটা মাঝখান থেকে একদম যে আমাদেরকে পৃথিবীকে, এটাকে বলা হয় হচ্ছে মূল মধ্য রেখা। এই মূল মধ্যরেখাটা কি করে, এই মূল মধ্যরেখাটা মেনলি আমাদের পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করে, তাই তো। দেখো কি হয় কেসটা, এই দিকেরটা পুরোটাই কি হয়ে যাচ্ছে, এটা আমাদের পূর্ব গোলার্ধ, এদিকটা কি পূর্ব গোলার্ধ, আর আমাদের এই দিকটা কি হয়ে যাচ্ছে, পশ্চিম গোলার্ধ, তাই তো। এই যে মূল মধ্যরেখাটা গেছে তার ওই পাশটা, মানে আমি যদি এইভাবে দাঁড়াই, সোজাসুজি দাঁড়াই, তাহলে লেফট সাইড, বাট যদি আমি একে দেখি তাহলে রাইট সাইডটা হয়ে যাচ্ছে কি আমার পূর্ব গোলার্ধ, আর এদিকটা হচ্ছে আমার পশ্চিম গোলার্ধ, আর এইভাবে দুটো ভাগ করছে, তাই এটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। আর কি জিনিস জানবো এখান থেকে আমরা, মূল মধ্যরেখা থেকে, মূল মধ্যরেখা মেনলি কি হয়, সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, কত, সেটা হচ্ছে আমার
0 ডিগ্রি, যেটাকে কি বলা হয়? গ্রিনিচ সময় বলা হয়। কি বলা হয় বাবা? গ্রিনিচ সময় বলা হয়, হ্যাঁ না? প্রাইম মেরিডিয়ান বলা হয় ইংলিশে, প্রাইম মেরিডিয়ান বলা হয়। সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। কত? সর্বোচ্চ মান। এই দুটো জিনিসও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কালি বেঁচে নেই। দেখো আরেকটা জিনিস দেখো, যত আমরা মূল মধ্যরেখা থেকে যখন আমরা এখানে একটা যদি টেনে দিই, এখানে আমরা আরেকবার আঁকি এটাকে, এখানে আমরা আরেকবার আঁকি, দেখো কি হচ্ছে কেসটা। এটা হচ্ছে মূল মধ্যরেখা আর এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এবার দেখো কি কেসটা বলছি, এই মূল মধ্যরেখা থেকে যত আমরা পূর্ব দিকে যাব বা আমরা পশ্চিম দিকে যাব নিরক্ষরেখার কাছাকাছি, তত এটার কি হয়ে যাচ্ছে? এটার দৈর্ঘ্য বেশি, বা বলতে পারি আমরা কি পরিধি বেশি, বা দূরত্ব বেশি বলতে পারি, বা কি বলতে পারি আমরা? দূরত্ব বেশি বলতে পারি। কিন্তু যখনই আমরা এখানে চলে যাচ্ছি, মেরুর কাছাকাছি চলে যাচ্ছি, তখন দেখছি কি এর দূরত্ব কি হচ্ছে? কম হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে নিরক্ষরেখায় দূরত্ব কি বেশি, আর মেরু অঞ্চলে দূরত্ব কি হচ্ছে? দূরত্ব যত যাচ্ছি তত কমতে থাকছে। কেন? কারণ এটা আমাদের ওভাল শেপ, তাই তো? এখানের যতটা দূরত্ব, এখানে দূরত্ব কি ততটা? না, একেবারেই নয়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দেখো সেটাই বলছে এখানে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বললাম না, সেটা হচ্ছে কি, আমাদের টোটাল দ্রাঘিমা রেখা কটি রয়েছে? নাম্বার রয়েছে হচ্ছে 360টি রয়েছে, যার মধ্যে হচ্ছে একটা 159 প্লাস মূল মধ্যরেখা, এটা হচ্ছে 159 প্লাস 1 ইকুয়ালস টু দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখা। দেখো আমরা দেখছি এখানে, দেখো বলছে কি, মূল মধ্যরেখা যেটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, হ্যাঁ না, যেটা হচ্ছে গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে, এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান কত? 0 ডিগ্রি সর্বনিম্ন, আর সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। আর পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা হচ্ছে? 360, 359 প্লাস 1, ঠিক। আচ্ছা, তারপর বলছে নিরক্ষরেখার কাছাকাছি দ্রাঘিমা রেখার দূরত্ব কত? বেশি। যত আমরা মেরু অঞ্চলে যাব তত কি হয়ে যাবে? কমতে থাকবে বা একে অপরের সাথে মিলিত হয়ে যাবে, যেটা আমরা অলরেডি এখানে দেখে নিয়েছি, ওই সাইডে আমরা এটা দেখে নিয়েছি। এবার আমরা দেখবো হচ্ছে দ্রাঘিমাংশ কি। দ্রাঘিমাংশ মানে হচ্ছে দ্রাঘিমার একটা অংশ, কথাটা থেকে শুনতে পাচ্ছি। দ্রাঘিমাংশ মানে হচ্ছে মূল মধ্যরেখা থেকে যে পূর্ব পশ্চিমে এক একটা রয়েছে, সেইখানে যে কৌণিক স্থানের দূরত্ব কিরকম ভাবে বার করবো ম্যাম? দেখো, ধরো আমি এই পয়েন্টে রয়েছি। আমি কোথায় রয়েছি? আমি এই পয়েন্টে রয়েছি, ঠিক। আচ্ছা, এইবার আমাকে কি করতে বলেছে? আমাকে কৌণিক দূরত্ব বার করতে বলেছে। এটা আমরা এক জায়গায় একেই করি, হ্যাঁ না, এখান থেকে একেই করি। চলো, আমার কোনো একটা পয়েন্টের আমি কি করতে চাইছি? বার করতে চাইছি এখানের পয়েন্টটা। আর আমি এখানে কি করলাম? এটাকে একটা, এখান থেকে আমি একটা নিরক্ষরেখাও এঁকেই দিই, হ্যাঁ না। আচ্ছা, আমাকে কি করতে হবে? এই পয়েন্টটা বার করতে হবে, রাইট? আমাকে এই পয়েন্টটা বার করতে হবে। এটা কত? এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। এটা কত? এটা হচ্ছে আমার 180 ডিগ্রি।
তাহলে আমার এটা কত, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে আমার 270 ডিগ্রি, মূল মধ্যরেখার খাতিরে বলছি। আর এটা আমার কি, এটা হচ্ছে আমার মূল মধ্যরেখা, এটা হচ্ছে আমার মূল মধ্যরেখা। এবার আমি কি করছি, আমার মূল মধ্যরেখার একদম মিডল পয়েন্ট কোনটা, এটা, এটাকে আমি কিউ ধরছি, হ্যাঁ না। আচ্ছা, মূল মধ্যরেখার আমার যে এই পয়েন্টটা রয়েছে, এটা 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 কত, এটাকে ধরছি আমি আর, আর আমি যেটা বার করছি সেটা হচ্ছে আমার পি। তো আমি কি করলাম, এটার সাথে এটা জুড়ে দিলাম, এটার সাথে আমি এটা কি করলাম, জুড়ে দিলাম, ফলে এখানে আমার একটা কি তৈরি হলো, এখানে আমার একটা কোণ তৈরি হলো। এটাকে কি বলা হয়, কৌণিক দূরত্ব বলা হয়। তো আর এটাই এখানে কি হয়ে যাচ্ছে, দ্রাঘিমাংশ, এটা এখানে কি হয়ে যাচ্ছে আমার দ্রাঘিমাংশ। তাহলে যদি বলে পি এর দ্রাঘিমাংশ যদি বার করতে বলে, তার মানে কত হয়ে যাবে, পি কিউ আর বার করতে বলেছে, তার মানে আমাকে সেটা অলমোস্ট আমার হয়ে যাচ্ছে 70 ডিগ্রি, আমাদের কি 70 ডিগ্রি ইস্ট। ভালো করে বুঝবো, আমরা 70 ডিগ্রি ইস্টে রয়েছি। আমি যখনই মূল মধ্যরেখার খাতিরে করছি, তার মানে আমার এই দিকটা হচ্ছে আমার ইস্ট জোন, আর আমার এটা হয়ে যাচ্ছে ওয়েস্ট জোন, বা এটা হচ্ছে আমার পশ্চিম গোলার্ধ, আর এটা হয়ে যাচ্ছে আমার পূর্ব গোলার্ধ, তাই তো। আমি যখন মূল মধ্যরেখার খাতিরে বার করছি, এটা আমার 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270, ভালো কথা। এবার আমাকে বার করতে বলেছে পু, আমি কেন নিরক্ষরেখাটা এঁকেছি, যাতে আমি মিডল পয়েন্টটা পাই তার জন্য, ঠিক আছে। এবার আমি এটা হাঁটিয়ে দিই, তাহলে বুঝতে পারবি। এবার দেখ, এবার দেখ, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট ছিল, আমার মিডল পয়েন্টটাকে আমি কিউ ধরেছি, আমার যে মূল মধ্যরেখার যে সর্বনিম্ন মান সেটা হচ্ছে আর ধরেছি, এবং আমাকে যেটা বার করতে বলেছে সেটা কি, সেটা হচ্ছে আমার পি, আমাকে পি বার করতে বলেছে। তো পি বার করার জন্য আমি কি করেছি, এখান থেকে একটা সরল রেখা টেনেছি, টানার পরে আমার এখানে একটা কৌণিক দূরত্বের সৃষ্টি হচ্ছে, সেই কৌণিক দূরত্বটাই কি হয়ে যাবে, আমার কৌণিক দূরত্ব মানেই এটা আমার দ্রাঘিমাংশ। তার মানে আমাকে যদি বলে পি এর দ্রাঘিমাংশ বার করতে, তার মানে আমি পি কিউ আর বার করবো, পি কিউ আর এই 90 ডিগ্রির কাছাকাছি আছে বলে এটা 70 ডিগ্রি, ভালো কথা। কিন্তু এখানে কি আমি নর্থ আর সাউথ লিখবো, না লিখবো না, তার কারণ হচ্ছে আমরা যখন দ্রাঘিমাগতভাবে অবস্থান নির্ণয় করি, আমরা তখন পূর্ব না পশ্চিম সেটা বার করি। তো এটা আমাদের পূর্ব দিকে, তাই এটা হচ্ছে 70 ডিগ্রি ইস্টে রয়েছে। সেরকমভাবে যদি আমরা আরেকটা কোনো পয়েন্ট নিই, ধরে নে এই পয়েন্টটা নেবো আমি, হ্যাঁ না, আর এটা ধরছি আমি টি, আমাকে বার করতে বলেছে টি। তো আমি কি করছি, আমি এখান থেকে এখানে একটা দাগ টেনে নিচ্ছি, আর আমার এখানে তাহলে কোন কোণ তৈরি হচ্ছে, এই কোণটা তৈরি হচ্ছে, হ্যাঁ না, 180 ডিগ্রির পরে এই কোণটা তৈরি হচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে, আমাকে যদি বলে টি এর দ্রাঘিমাংশ বার করতে, ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমার এখানের এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি আমি পি কিউ আর এস নিই না, এটা এস ধরে নিচ্ছি, তার মানে আমার হয়ে যাবে কি, এস কিউ টি বার করতে বলেছে, এস কিউ টি বা টি কিউ এস বা টি কিউ এস বার করতে বলেছে, সেটা কত হবে, এখান থেকে এটা 270 থেকে একটু বেশি এটা হয়ে গেছে, এটা 200ও নয়, এটা 220 ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে, কি হয়ে যাবে এটা আমার 220 ডিগ্রি ওয়েস্ট। এগুলো সবই কিন্তু আমি জাস্ট একটা মানে মনে করে করছি, কারণ এখানে 270 যদি এরকম হয় আর এটা যদি এখানে থাকে 180 ডিগ্রি থেকে এদিকে আসছে, তার মানে এটা 220 অ্যাপ্রক্সিমেটলি করছি সবই আমি, এগুলো আমি কি করছি, অ্যাপ্রক্সিমেটলি করছি। এগুলো কিন্তু একটাও এটাই যে সেটা কিন্তু একেবারেই নয়, কারণ আমি এখানে কোনো চাঁদা দিয়ে কিছু করে করছি না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার এই যে কৌণিক দূরত্বটা, এটাই হয়ে যাচ্ছে আমার টি এর দ্রাঘিমাংশ, এটা কি হয়ে যাচ্ছে আমার টি এর দ্রাঘিমাংশ। টি এর দ্রাঘিমাংশ কত, 180-র পরে এদিকে আসছি, এস কিউ টি বা টি কিউ এস কত, 120 ডিগ্রি ওয়েস্ট, কারণ আমাদের এটা পশ্চিম গোলার্ধে পড়ে যাচ্ছে বা পশ্চিম দিকের পড়ছে। এই সেম জিনিসটা আমরা নিরক্ষরেখার ক্ষেত্রেও কিন্তু করেছিলাম, ওটাই এখানে বলেছে। দ্রাঘিমা রেখা কি সেটাও আমরা পড়ে নিয়েছি, এটা কাল্পনিক হবে, কারণিক নয়, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলতে হবে, অলরেডি আমরা সেটাও বলে নিয়েছি, পশ্চিম গোলার্ধ বা এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি পশ্চিম অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের কি পশ্চিম অক্ষাংশ, পূর্ব গোলার্ধ বা পূর্ব অক্ষাংশ, সরি দ্রাঘিমাংশ হবে না, এগুলো সব এক সেকেন্ড,
পশ্চিম দ্রাঘিমাংশ, আর এটা হচ্ছে আমাদের কি পূর্ব দ্রাঘিমাংশ। ঠিক আছে, ওটাই দেখ এখানে লেখা আছে পূর্ব দ্রাঘিমা বা পূর্ব দ্রাঘিমাংশ, পশ্চিম দ্রাঘিমা বা পশ্চিম দ্রাঘিমাংশ বলা হয়। ঠিক, এটা আমরা এঁকে ফেলেছি। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যগুলো বলছে। কি বলছে প্রধান বৈশিষ্ট্য? ফার্স্ট বৈশিষ্ট্যটা কি বলছে, প্রতিটি দ্রাঘিমা রেখা কি অর্ধবৃত্তাকার, আমরা পড়ে নিয়েছি অলরেডি। আর এটা কি করছে, উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু বৃত্তাকারে বেষ্টিত করছে, উত্তর থেকে দক্ষিণ দিকে বেষ্টিত এরকম ভাবে। আর বলছে প্রতিটি দ্রাঘিমা রেখার পরিধি সমান হলেও তারা পরস্পর সমান্তরাল কিন্তু নয়, পরস্পর সমান্তরাল নয়, কিন্তু অক্ষরেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে দ্রাঘিমা রেখা কি হয়, ক্রমান্বয়ে বাড়তে থাকে, এরকম করে বাড়তে থাকছে। আর আমরা জানবো দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান কত, 0 ডিগ্রি, সর্বোচ্চ মান কত 180 ডিগ্রি। আচ্ছা, একটা মিনিট, এই যে সর্বোচ্চ মানটা লিখেছি এটা কিন্তু মূল মধ্যরেখার নয়, হ্যাঁ না, একটা মিনিট, এটা হচ্ছে দ্রাঘিমা রেখার, আমি এখান থেকে নিয়ে লিখি। মূল মধ্যরেখার মান কত, মান হচ্ছে ইকুয়ালস টু 0 ডিগ্রি, কিন্তু যখন দ্রাঘিমা রেখার কথা বলছি তখন সর্বনিম্ন মান কত, এদিকে লিখে ফেলেছিলাম 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান কত 180 ডিগ্রি। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলো পরস্পর রৈখিক দূরত্ব কিন্তু কি হয়, নিরক্ষরেখাতে মানে নিরক্ষরেখা বরাবর সেটা কি হয়ে যায় সব থেকে বেশি, যত মেরুর দিকে যাব তত কমতে থাকছে, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। এই যে দেখো এখানে বললাম যে এই যে মূল মধ্যরেখা থেকে যত আমরা পূর্ব পশ্চিমে, এখানে যতটা রয়েছে এখানে কি ততটা রয়েছে না, একেবারেই নেই, তাই জন্যই বলছি যতটা আমরা যাব মেরুর দিকে তত কমতে থাকবে। তবে বলছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে কত মিনিট করে সময় পার্থক্য থাকে, 4 মিনিট। তার মানে বলছে 1 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 4 মিনিটস। এটা কিন্তু আমাদের অঙ্কে কাজে লাগবে, অঙ্ক করতে হবে। 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিটস, তার মানে এখান থেকে আমাদেরকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি 1 সেকেন্ড ইকুয়ালস টু হচ্ছে 4 সেকেন্ডস। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে দেখো, একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত সকল স্থানে একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয়, আর দ্রাঘিমা রেখাগুলোর ওপরে সকল স্থানের জলবায়ু কিন্তু বিশাল পার্থক্য থাকে। উল্টো আমরা পড়েছিলাম অক্ষরেখার ক্ষেত্রে যে কোনো জলবায়ুগত পার্থক্য থাকে না, এখানে কিন্তু জলবায়ুগত অনেক বেশি পার্থক্য থাকে, বিশাল পার্থক্য থাকে, যে সকল স্থানে যেখানে রয়েছে একই দ্রাঘিমার উপরেই ধরো রয়েছে, মানে ধরে নাও এখানে একটা রয়েছে এ পয়েন্ট আর এখানে রয়েছে একটা বি পয়েন্ট, একই দ্রাঘিমার উপরে রয়েছে, কিন্তু কেন, তার কারণ হচ্ছে এটা উত্তর গোলার্ধে, এটা দক্ষিণ গোলার্ধে, দুটো আলাদা গোলার্ধে হয়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী সূর্যের রশ্মিটা যখন এইভাবে পড়ছে, সূর্যের রশ্মি এখানে তির্যকভাবে পড়ছে, হয়তো এখানে একেবারে অতটাও তির্যকভাবে পড়ছে না, হয়তো এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে, ওটা হয়তো আমাদের শীতল অঞ্চলে হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো বলছে গুরুত্বপূর্ণ কি কি দ্রাঘিমা রেখাগুলো রয়েছে। একটা রয়েছে আমাদের মূল মধ্যরেখা, যেটা হচ্ছে 0 ডিগ্রি, আর মূল মধ্যরেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে, একটা পশ্চিম গোলার্ধ, একটা পূর্ব গোলার্ধ। মূল মধ্যরেখার অপোজিটে কি রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটাকে কি বলা হয়, আন্তর্জাতিক তারিখ রেখা। কি বলা হয়, আন্তর্জাতিক তারিখ রেখা। চলো ওখানে ওটা লিখে ফেলি সুন্দর করে। এটা মূল মধ্যরেখা ছিল, এই যে মাঝখানের এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখার মান, তার ঠিক অপোজিটে কি রয়েছে ওই 180 ডিগ্রি, মানে হচ্ছে এটা আন্তর্জাতিক পড়বো, আন্তর্জাতিক তারিখ রেখাটা কি পড়বো, আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ না? ওকে। আচ্ছা, দ্রাঘিমা রেখার ব্যবহার,
কোন স্থানে মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে রয়েছে কতটা পশ্চিমে রয়েছে সেটা আমরা বার করতে পারি, হ্যাঁ না। পশ্চিম এবং পূর্বের যে স্থানসমূহ তার সময় নির্ণয় করতে পারি, যে পূর্ব গোলার্ধ থেকে যত পশ্চিম দিকে যাব তত আমাদের সময় কমবে, পশ্চিম থেকে যত পূর্ব দিকে আসবো তত সময় বাড়বে। আবার বলছি, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কি হয়, সময় বাড়ে। উল্টো কি হবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কি হয়, সময় কমে। কেন হয় ম্যাম এটা? তার কারণ হচ্ছে যখন আমি পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে বাবা, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তো আমি যদি পৃথিবী হই, আমার যদি এটা পূর্ব দিক হয়, আমি কি করছি, এদিক থেকে এদিকে ঘুরছি। কোন দিক থেকে কোন দিকে ঘুরছি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছি। তো আমি জানি যে পৃথিবীর আবর্তন গতি অনুযায়ী পৃথিবী একটা পাক নিজের চারপাশে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যে পয়েন্ট থেকে শুরু করেছে সেই পয়েন্টে ফিরতে কত সময় নেয়, 24 ঘন্টা। তো আজকে যদি আমি ধরে নাও আমি আছি আজকে 10 তারিখে, তো আমি যখন 24 ঘন্টা শেষ করছি তখন কি আমি 9 তারিখে ফিরে আসবো? না, আমি কোথায় চলে যাব, 11 তারিখে। তার মানে সময় আমার বেশি লাগলো, তাই তো? আমি সময়টা পার করে ফেলেছি, তার মানে আমার বেশি লাগলো। তার মানে আমি যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি তাহলে আমার সময় বেশি লাগছে। পৃথিবীর আবর্তন গতি অনুযায়ী আমরা জানি পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তখন ওর সময় বাড়তে থাকে, আর ও কি করে, একটা পাক পূর্ণ করছে। তার জন্য বলা হচ্ছে যদি আমি কোনো একটা অবস্থানে আছি যেটা হচ্ছে ধরো পশ্চিম গোলার্ধে, আর আমি যাচ্ছি কোনো পূর্ব গোলার্ধের কোনো অবস্থানে, তাহলে আমি এটা বুঝে নেব যে আমি যদি ওখান থেকে আমি যদি পূর্ব গোলার্ধের যে স্থানে যাচ্ছি আমার কিন্তু সময় কি হবে, বাড়বে। আর আমি যদি পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে আসছি তাহলে আমার সময় কমবে। আর কি বলছে, মূল মধ্যরেখা থেকে পৃথিবী যত পূর্ব পশ্চিমে অবস্থান স্থানসমূহের সময় নির্ণয় করতে পারি। পৃথিবীকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তারিখ বিভাজনে কাজ করতে সাহায্য করে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে, এটা আমরা পড়েছি। আর কোনো দেশের বা প্রদেশের যে সীমানা চিহ্নিত করার জন্য কি কাজে লাগে, দ্রাঘিমা রেখা কাজে লাগে। ঠিক আছে, অক্ষরেখা মেলে কি কাজ করে, অক্ষরেখা হচ্ছে আমাদের জলবায়ু নির্ধারণ করে, আমাদের তাপ বলয় নির্ধারণ করে, আমরা কোন জলবায়ুগত অবস্থান করছি সেটা আমাদের বলে দিচ্ছে। কিন্তু আমরা কোন প্রদেশে রয়েছি সেটার সীমানাটা কে বলে দিচ্ছে, দ্রাঘিমা রেখা বলে দিচ্ছে। ঠিক আছে, দ্রাঘিমা রেখার সঙ্গে সময়ের যে সম্পর্কটা সেটা একবার একটুখানি দেখে নিই। সময়ের সম্পর্ক বলছে প্রতি 24 ঘন্টায় পৃথিবী এক পাক পূর্ণ করছে, তার মানে কত কৌণিক দূরত্ব পূর্ণ করছে, 360 ডিগ্রি, তাই তো? দেখো, এটা যদি আমার পৃথিবী হয় আর আমি যদি পৃথিবীকে এরকম 4টে ভাগে ভাগ করি, পৃথিবীকে যদি আমি এরকম 4টে ভাগে ভাগ করি, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার 360 ডিগ্রি, সরি এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার 270 ডিগ্রি। আবার যখন ঘুরে আসলাম তখন 0 ডিগ্রিটাই আমার কি হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার বোঝো, আমি 0 ডিগ্রি থেকে চলা শুরু করেছি, দেখো আমি 0 ডিগ্রি থেকে চলা শুরু করেছি, চলছি চলছি চলছি, আমি কোথায় আসলাম, 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি থেকে চলা শুরু করেছি, কোথায় আসলাম, 180 ডিগ্রিতে। 180 ডিগ্রি থেকে চলা শুরু করেছি, আমি কোথায় আসলাম, আমি আসলাম হচ্ছে 270 ডিগ্রিতে। 270 ডিগ্রি থেকে আমি চলা শুরু করেছি, আবার কোথায় আসলাম, 360 ডিগ্রিতে চলে আসলাম, তাই তো? তার মানে কত কৌণিক দূরত্ব অতিক্রম করে, 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে। তাই 1 ডিগ্রি দ্রাঘিমায় কতটা আমাদের সময় পার্থক্য হয়, 4 মিনিটের সময় পার্থক্য হয়। কতটা, 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিটস, 4 মিনিট। যদি সেই হিসেবে দেখি তাহলে হচ্ছে 15 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 60 মিনিট বা 1 ঘন্টা। যদি আমি বলছি আমি তোমার থেকে 1 ঘন্টা দূরত্বে রয়েছি, 1 ঘন্টা দ্রাঘিমা দূরত্বে রয়েছি, বা 1 ঘন্টা কৌণিক দূরত্বে রয়েছি দ্রাঘিমাগতভাবে, তার মানে আমি কতটা ডিস্টেন্সে রয়েছি, কৌণিক দূরত্ব কত আমার, তাহলে 15 ডিগ্রি। কত, 15 ডিগ্রি, তাই তো? 4 5 4 15 60 হয়,
আশা করি এইটুকু তো জানো। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে আবার বলি, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাই মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাব তত আমাদের সময় বাড়বে, তত আমাদের সময় বাড়বে। আর যত আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে আসবো তত আমাদের সময় কমবে। এটাই বলছে, পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে সময় বাড়ে, আর পশ্চিমের দিকে যদি যাই পূর্ব থেকে তাহলে সময় কমে। সূর্য যখন কোনো দ্রাঘিমার ঠিক মাথার ওপরে থাকে তখন সেটা হচ্ছে সূর্যের সর্বোচ্চ উন্নতি কোণ। ঠিক আছে, সর্বোচ্চ উন্নতির সময় বা সর্বোচ্চ উন্নতি কোণ যদি জিজ্ঞাসা করে, সূর্যের সর্বোচ্চ উন্নতি কোণ কত, সেটা হয়ে যাবে আমাদের বাবা 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিতে যখন থাকে, একদম মাথার উপরে থাকে, তখন বাজে কত? দুপুর 12টা। কটা? দুপুর 12টা। এটাকে কি বলা হয়? 12 PM বলা হয়। তাহলে ম্যাম এই যে 12 AM বলি, এটা তাহলে কি? এটা হচ্ছে আমাদের রাত 12টা। এটা হচ্ছে আমাদের রাত 12টা। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এইভাবে এই যে দুপুর 12টা আর রাত 12টার মধ্যে আমরা কি করছি? দিন ও রাত ভাগ হচ্ছে আমাদের। ঠিক আছে, কোনো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য তাদের মধ্যে সময়ের পার্থক্য নির্ণয় করে। যেটাই বললাম, যদি আমি বলছি তোমার থেকে আমি 2 ডিগ্রি দূরে আছি, তার মানে আমি কত সময় দূরে আছি? 2 ডিগ্রি দ্রাঘিমা দূরে আছি, তার মানে আমি কত সময় দূরে আছি? 1 ডিগ্রি যদি 4 মিনিট হয় ম্যাম, তাহলে 2 ডিগ্রি দূরে আছি মানে আমি 8 মিনিট দূরে আছি। আবার যদি আমি বলি যে আমি তোমার থেকে কতটা দূরে আছি? 2.5 মিনিট দূরে আছি, এবার তুমি ক্যালকুলেশন করবে 2 মিনিট মানে হচ্ছে, 2 ডিগ্রি মানে হচ্ছে 8, তাই তো? আর হাফ ডিগ্রি মানে কত? হাফ ডিগ্রি মানে হচ্ছে 2 মিনিট। তাহলে আমার 8 + 2 10 মিনিট দূরে আছি। যদি আমি কাউকে বলি আমি তোমার থেকে 10 মিনিট দ্রাঘিমাগতভাবে দূরে আছি, তার মানে আমি 2.5 ডিগ্রি দূরে আছি, 2.5 ডিগ্রি দ্রাঘিমা দূরে আছি। বার করতে পারবো? হ্যাঁ। তারপরে বলছে কোনো দুটি স্থানের সময়ের পার্থক্য থেকে সেই দুটো স্থানের দ্রাঘিমা পার্থক্য নির্ণয় করা যায়, যেটা আমি অলরেডি বললাম। যেমন ধরো আমি যদি বলছি এ বি এর থেকে বলছে 3.5 ডিগ্রি দূরে আছে, তার মানে কি বলছে? 3 ডিগ্রি মানে কি হয়ে যাবে? 4 × 3 মানে 12, আর 0.5 ডিগ্রি মানে কি হয়ে যাবে? 4 × 0.5 মানে কত হচ্ছে? 2, তাই তো? তাই তো? বুঝতে পারছি? 0.5 মানে হচ্ছে 2, তার মানে এই দুটোকে টোটাল করলে কত হবে? 14 মিনিটস দূরে আছে। 1 ডিগ্রি মানে যদি 4 মিনিট হয়, তাহলে 3 ডিগ্রি মানে 3 × 4 = 12 মিনিট হচ্ছে। আর 1 ডিগ্রি মানে যদি আমার কত হচ্ছে? 4 মিনিট হয়, তাহলে হাফ ডিগ্রি মানে হয়ে যাবে আমার 2 মিনিট। তাহলে টোটাল 14 মিনিট দূরে রয়েছি। সেমভাবে যদি আমাকে এখানে তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন্স দিচ্ছি, কোশ্চেনের মধ্যে দেখো, কোশ্চেন্সগুলো অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 1 যদি আমি বলি আমি 5.5 ডিগ্রি দূরে আছি, তাহলে কত সময় লাগছে? 1 নম্বর গেল। কোশ্চেন নাম্বার 2 তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যদি বলি তোমার থেকে আমি 20 মিনিটস দূরে = ড্যাশ ডিগ্রি দ্রাঘিমা বলতে হবে, এটা তোমরা বলবে। কোশ্চেন নাম্বার 3 তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যদি বলি আমি তোমার থেকে 14 মিনিটস দূরে আছি, 14 মিনিটস দূরে = কত ডিগ্রি দ্রাঘিমা, সেটা তুমি আমাকে বলবে। আচ্ছা, এগুলো গেল 3টে কোশ্চেন। আরও কিছু কিছু কোশ্চেন যেমন আছে কোশ্চেন নাম্বার 4 যদি আমি বলি যে এ বি এর থেকে 15 মিনিটস এগিয়ে, তার মানে ড্যাশ ডিগ্রি দ্রাঘিমা বলতে হবে। এগিয়ে মানে আমরা জানি ইস্টে, ওয়েস্ট থেকে ইস্টে। এটা আমি তোমাদেরকে চলো একটা হিন্ট দিয়ে দিলাম। কোশ্চেন 5 কি? কোশ্চেন 5-এ কোশ্চেন হচ্ছে এ দিচ্ছি না, চলো টি এর থেকে আমি বলছি 4 মিনিট পিছিয়ে রয়েছে, তাহলে = ড্যাশ ডিগ্রি দ্রাঘিমা।
এই সবকটার অ্যান্সার যদি তোমরা ঠিক দাও তাহলে আমি তোমাদের কমেন্টে এসে কিন্তু লাভ রিয়াক্ট করব এবং বলে যাব দারুণ। এই প্রত্যেকটা হচ্ছে তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন 5টা আমি দিয়েছি, খুব ভালো করে আমাকে অ্যান্সার করে দেখাবে। এটাই দেখো এখানে, এটা কেন আসছে, তো অলরেডি হয়ে গেছিল। চলো দেখো, এবার আমরা পড়বো হচ্ছে ভারতের প্রমাণ সময়, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ভারতের প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কি বলছে, যে গ্রিনিচ সময়টা রয়েছে। আচ্ছা দাঁড়াও, আমরা একটা জিনিস দেখি, কোনো দেশের মধ্যভাগের নির্দিষ্ট কোনো দ্রাঘিমা অনুযায়ী যে আমরা কোনো একটা সময় বার করছি সেটাকে কি বলছি, তার প্রমাণ সময়। তো ভারতের আমরা একটা ডিগ্রি পয়েন্ট অফ দ্রাঘিমা রেখা রয়েছে, যেটাকে হচ্ছে আমার কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব অনুযায়ী ওটাকে আমরা ধরে নিচ্ছি, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার ওইটার যেদিকে আমরা রয়েছি ততটা আমরা কি বলছি, সেইটা অনুযায়ী আমাদের সময় পরিবর্তন হচ্ছে ভারতের ক্ষেত্রে। তো এই দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশের কোথা থেকে যায়, মির্জাপুরের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ না, গ্যাংস অফ ওয়াসিপুর, মির্জাপুর, এরকম অনেক সিনেমা বেরিয়েছে, ওই মির্জাপুর ওইখান থেকেই যাচ্ছে কোনটা আমাদের 82 ডিগ্রি অ্যান্ড 30 মিনিটস ইস্ট। ঠিক আছে, সেটার মধ্য দিয়ে কোন কোন শহর যাচ্ছে, আমাদের যাচ্ছে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুর। এবার দিন ও রাতের সময় বোঝার জন্য আমরা কি করি, AM যেটাকে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান, এন হবে এটা, আর PM যেটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান, না মেরিডিয়াম, সরি মেরিডিয়ামই হবে, মেরিডিয়ান হবে না, মেরিডিয়াম, অ্যান্টি মেরিডিয়াম এবং আমাদের হচ্ছে পোস্ট মেরিডিয়াম, এটা আমরা ব্যবহার করে থাকি। যদি আমরা বলছি 12 AM মানে হচ্ছে আমরা রাতের কথা বলছি। হ্যাঁ না, তো এটা আমাদের কি হয়ে গেল, এটা আমরা রাত 12টার থেকে আমরা কি করছি, দুপুর 12টার কথা বলছি, তার মানে আমরা সকালের কথা বলছি, তার মানে আমরা দিনের কথা বলছি, দিন হচ্ছে এই সময়টাতে। তারপরে যদি আমরা বলি 12 PM থেকে যদি 12 AM এর কথা বলি, তাহলে সেটা হচ্ছে আমরা রাতের কথা বলছি, তাই তো, রাতের কথা বলছি, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো কিভাবে ঘড়ির কাঁটা মেলায়, গ্রিনিচ সময়তে 0 ডিগ্রিতে রয়েছে, আর আমাদের এখানে কি হচ্ছে 82.5 ডিগ্রি ইস্টে রয়েছে, যেটা এলাহাবাদ বা মির্জাপুর অনুযায়ী নির্ধারিত করা হয়। অনেকের বইতে এলাহাবাদ লেখা রয়েছে, যেটাও ভুল নয়। ঠিক আছে, এলাহাবাদের ওপর দিয়েও গেছে, মির্জাপুরের ওপর দিয়েও গেছে। তো বলছে এটা ভারতে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। কে কার থেকে এগিয়ে রয়েছে বাবা, দেখো এই যে আমাদের ভারতের সমান মানটা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কি হচ্ছে, এটা গ্রিনিচ টাইমের, গ্রিনিচ সময়ের থেকে 5 hours 30 minutes এগিয়ে রয়েছে। কেন রয়েছে, তার কারণ হচ্ছে আমরা যদি এইভাবে আমরা গ্লোবাল ম্যাপটা দেখি, গ্রিনিচ হচ্ছে এই দিকে রয়েছে আর আমরা হচ্ছে এই দিকে রয়েছি। যত আমরা পূর্ব দিকে যাব তত সময় কি হয়ে যাবে, আমাদের বাড়বে। আমরা পড়েছি যত আমরা পূর্ব দিকে যাব তত আমাদের সময় বাড়বে। এটা কি হচ্ছে, পূর্ব দিকে যাচ্ছি, তো আমাদের কি হচ্ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে। কত সময় বাড়ছে, এখানে দেখছি আমরা 5 hours 30 minutes এগিয়ে রয়েছে। কার থেকে, গ্রিনউইচ মিড টাইম, হ্যাঁ না, গ্রিনিচ সময় যেটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রিনউইচ গ্রিনউইচ মিড টাইম। ঠিক আছে, দেখো এখানেও লেখা ছিল, কোথায় গেল, আচ্ছা ওইটাই লেখা ছিল না, প্রাইম মেরিডিয়ান গ্রিনউইচ। চলো আচ্ছা আন্তর্জাতিক তারিখ রেখা যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কি করা হয়, আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আমাদের কি হচ্ছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান। এটা কি আমাদের সর্বোচ্চ মান। এই রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়। এটা থেকে পরিবর্তন করলে কি হবে, দিন ও তারিখের পরিবর্তন হবে। এই রেখাটি অতিক্রম করলে কি হয়ে যায়, পূর্ব বা পশ্চিম দিকে গেলে
পূর্ব বা পশ্চিম দিকে গেলে একদিনের মানে 24 ঘন্টার পার্থক্য ঘটে। যেমন যদি একটা নির্দিষ্ট স্থান থেকে অতিক্রম করলে 15ই অগস্ট থেকে আমরা কোথায় চলে যাব, 14ই অগস্ট হয়ে যায়। 15ই অগস্ট থেকে 14ই অগস্ট হয়ে যায়। পূর্ব দিক থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই তো কেন, কারণ সময় কমছে তার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দ্রাঘিমার ভিত্তিতে যদি সময় নির্ণয় করতে হয় তখন আমরা অনেক কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে স্থানীয় সময় কি, লোকাল টাইম কি। কোন স্থানের দ্রাঘিমা রেখার সূর্যের অবস্থানের উপর যদি ভিত্তি করে আমরা সময় নির্ধারণ করি তাহলে সেটার ওখানে হয়ে যাচ্ছে আমাদের স্থানীয় সময়। যখন সূর্য একদম মাথার উপরে, যখন সূর্য একেবারে মাথার উপরে, বা আমরা বলতে পারি সূর্যের তখন কি বলছি আমরা, কৌণিক সর্বোচ্চ মান কত, 90 ডিগ্রি, তখন সেটাকে আমরা কি বলছি, দুপুর 12টা বলছি। আর এটাকেই কি বলা হয়, আমাদের বলা হয় 12 PM, যেটাই আমরা কি বলছি, PM। আর যখন আমরা রাত 12টা বলছি, রাত 12টা বলছি তখন আমরা কি বলছি, 12 AM। আর এই AM আর PMটাও কিন্তু আমাদের 12 আওয়ার ক্লক কিন্তু নিয়ে যাচ্ছে, অ্যান্টি মেরিডিয়াম আর পোস্ট মেরিডিয়াম। মধ্য রাত্রের যে 12টা থেকে যদি বেলা 11টা 59 মিনিট পর্যন্ত, কারণ 12টা হয়ে গেলেই তখন আবার PM হয়ে যাচ্ছে, তার জন্য সেটা হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্টি। আর এখানে PMেও সেম, বেলা 12টা থেকে যদি আমরা দেখি রাত 11টা 59 মিনিট পর্যন্ত যদি দেখি আমরা সেটা, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে PM। প্রমাণ সময় যেটা রয়েছে স্ট্যান্ডার্ড টাইম, কোনো দেশের জন্য কোনো একটা পার্টিকুলার দ্রাঘিমার অনুযায়ী যদি আমাদের পুরো অঞ্চলটা সময় নির্ধারণ করা হয় তখন তাকে প্রমাণ সময় বলে। সেই অনুযায়ী যদি আমরা ভারতের দেখি তাহলে ভারতের কত, 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভারতের প্রমাণ সময়, ভারতের প্রমাণ সময়, যেটা মেনলি এলাহাবাদ কারুর বইতে লেখা আছে, কারুর বইতে দেখবে ইউপির মির্জাপুরও লেখা আছে। ঠিক আছে, এর ওপর দিয়ে গেছে। আচ্ছা ভারতের প্রমাণ সময় যেটা আমি বললাম, আচ্ছা ভারতের প্রমাণ সময়তে একটা জানতে হবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু আমাদের জিএমটি থেকে কি করে আমাদের 5 ঘন্টা 30 মিনিটস এগিয়ে রয়েছে, কি করে +5 আওয়ার্স 30 মিনিটস, তাই তো। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদের কাছে 82 and 5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত করছে। এবং গ্রিনউইচ মিন টাইম যেটা রয়েছে তার থেকে ভারত কতটা এগিয়ে রয়েছে, 5 ঘন্টা 30 মিনিট। তার মানে আমরা বুঝতে পারছি গ্রিনিচ থেকে ভারত কোন দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে, তাই তো, পূর্ব দিকে রয়েছে, কারণ পূর্ব দিকে সময় কি হয়, বাড়ে। একাধিক প্রমাণ সময় মানে হচ্ছে যে সকল এরকম কিছু দেশ রয়েছে যেটা পূর্ব পশ্চিমে বিস্তৃত, সেখানে তার বেশি প্রমাণ সময় থাকে। মানে হচ্ছে কি, যদি ধরে নে, আমার এরকম একটা, আমি এটা মূল মধ্যরেখা করলাম, এবার আমার যে দেশটা রয়েছে সেটা ধরে নে এরকমভাবে বিস্তৃত, তো আমার এখানে পশ্চিম গোলার্ধেও রয়েছে, আমার এখানে পূর্ব গোলার্ধেও রয়েছে, তাই তো, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে। তো প্রত্যেকটা জায়গার প্রমাণ সময় কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, যেরকম হচ্ছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এইসব জায়গাতে একাধিক টাইম জোন রয়েছে। মানে ধরে নে আমি যদি এই পয়েন্টটাতে আছি, এখন আমি এখান থেকে এখানে আসলাম একটা টাইম জোন, এখান থেকে আমি এখানে গেলাম একটা টাইম জোন, আমি এখান থেকে এখানে গেলাম একটা টাইম জোন, মানে এরকম 4-5টা টাইম জোনে আমি কিন্তু কি করছি, ঘুরছি। পৃথিবীর সময় অঞ্চল মানে হচ্ছে টাইম জোন, যেটা বলছে 24টি ভাগে রয়েছে, হ্যাঁ না, 15 দ্রাঘিমার পার্থক্যে রয়েছে। 15 দ্রাঘিমার পার্থক্যে রয়েছে মানে কি, 1 ডিগ্রি ইকুয়ালস টু যদি 4 মিনিটস হয় তাহলে 15 ডিগ্রি ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমার 60 মিনিটস হয়ে যাবে, মানে ইকুয়ালস টু আমার হয়ে যাবে কি 1 আওয়ার। তো আমরা কি বলছি, এখানে আমরা 24টি সময় রয়েছে, এরকম 1 ঘন্টা করে আমার 24 ঘন্টা, 24 আওয়ার্স। তাহলে সময় জোন কতগুলো রয়েছে আমার, 24 টাইম জোনস রয়েছে। কতগুলো, 24 টাইম জোনস রয়েছে। কেন রয়েছে 24 টাইম জোনস, তার কারণ হচ্ছে আমার 24 ঘন্টার বেশি তো একটা দিন হবেই না, তাহলে টাইম জোন কি করে হবে সেটার কথা বলা হয়েছে। গ্রিনউইচ মিড টাইম লিখে দিয়েছি কি আমি ওখানে, সেখানে মিড টাইম লিখে দিয়েছি, 1 সেকেন্ড।
কি বলছে দেখ এখানে গ্রিনিচ মিড টাইমটা যেটা রয়েছে এটা কত, এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমার সময়, যেটাকে কি বলা হয় মূল মধ্যরেখা। কি বলা হয়? মূল মধ্যরেখার মান। ঠিক আছে, আচ্ছা এটাকে কি, এটা কিন্তু কি বলতো কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম হিসেবেও কিন্তু পরিচিত, ইউটিসিও বলা হয়। এটাকে কি বলা হয়? ইউটিসি। অনেক সময় দেখবি টাইম জোনে আমরা এরকম দেখি, এরকম লেখা থাকে ইউটিসি প্লাস 5-3 এরকম আওয়ার্স। এটা মানে হচ্ছে আমাদের ভারতের কথা বলা হচ্ছে, এটা আমাদের ভারতের কথা বলা হচ্ছে। যদি এরকম ভাবেও লেখা থাকে জিএমটি প্লাস 530 আওয়ার্স, তাহলেও এটা আমরা কার কথা বলছি? এটা আমরা ভারতের কথাই বলছি। দুটোই ঠিক, দুটোই ঠিক। আচ্ছা, তারপর কি বলছে দেখো, মহাবৃত্ত কি? মহাবৃত্ত কিছুই নয়, সর্ববৃহৎ পৃথিবীকে দুটো সমান গোলার্ধে যখন ভাগ করছে তখন সেটা হচ্ছে মহাবৃত্ত। মহাবৃত্ত আমরা অলরেডি পড়ে নিয়েছি, যেটাকে বলা হচ্ছে মেনলি নিরক্ষরেখা। মহাবৃত্তকে বলা হয় কাকে? নিরক্ষরেখাকে বলা হয়, এটা আমরা পড়ে নিয়েছি। আন্তর্জাতিক তারিখ রেখার কত মান? 180 ডিগ্রি দ্রাঘিমা, যেটা দিন ও তারিখ কি করে পরিবর্তন করতে সাহায্য করে, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। হ্যাঁ, নিরক্ষরেখাকে বলা হয়। আচ্ছা, প্রতিপাদ স্থানটা কি বলছে? অ্যান্টিপোডস, মানে হচ্ছে আমি ধরে নে আমি আছি হচ্ছে 80 ডিগ্রি নর্থে, ঠিক আছে, এর প্রতিপাদ স্থান কি হবে? একদম সেম টু সেম 80 ডিগ্রি সাউথ। কি হয়ে যাবে আমার? 80 ডিগ্রি সাউথ। ঠিক আছে, আবার যদি ধরে নে আমি বলছি 75 ডিগ্রি ইস্টে আছি, তো তার প্রতিপাদ স্থান কি হয়ে যাবে? 75 ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রতিপাদ স্থান, মানে একদম অপোজিটটা। ঠিক আছে, আচ্ছা যদি আমি বলছি যে আমি 90 ডিগ্রি নর্থে আছি, তাহলে আমার প্রতিপাদ স্থান কত হবে? এটা গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন তোদেরকে জিজ্ঞাসা করছি, যদি আমি বলছি আমি 0 ডিগ্রিতে আছি, তাহলে আমার প্রতিপাদ স্থান কত হবে? এই দুটো কোশ্চেনের উত্তর তোরা দিবি। আচ্ছা, অক্ষাংশের ভিত্তিতে প্রতিপাদ স্থানটা কি বলছে? বলছে সাধারণত প্রতিপাদ স্থানটা কি হয়? দক্ষিণ অক্ষাংশে হয়ে যাবে। কি বলছে আমাদের? যদি 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ হয়, মানে 45 ডিগ্রি নর্থ হয়, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি সাউথ। দ্রাঘিমার ভিত্তিতে কি হয়ে যাবে? 180 থেকে আমাকে কিন্তু মাইনাস করতে হবে। এক সেকেন্ড দাঁড়া, এই ইস্ট ওয়েস্টটা কোথায় গেল? ইস্ট ওয়েস্টটা আমি এরকম ভাবে হবে না, ইস্ট ওয়েস্টটা এইভাবে হবে না, এটা এরকম ভাবে হবে। দেখাচ্ছি, যেরকম যদি আমি দেখাই, আমি বলছি আমি 75 ডিগ্রি ইস্টে আছি, আমি যদি বলছি আমি 75 ডিগ্রি ইস্টে আছি, তাহলে আমার কি করতে হবে? 180 মাইনাস কি করতে হবে আমাকে? 180 মাইনাস 75 ডিগ্রি করতে হবে। কত হয়ে যাবে এটা? 5 8 105 ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। কত হবে? 105 ডিগ্রি ওয়েস্ট হবে। আবার তোদেরকে চল কোশ্চেন দিয়ে দিচ্ছি, আমি যদি দিলাম 65 ডিগ্রি ওয়েস্ট, এর প্রতিপাদ স্থান কত হবে? সেরকমভাবেই যদি আমি বলছি 130 ডিগ্রি ইস্ট, এর প্রতিপাদ স্থান কত হবে? এগুলো তোমরা আমাকে বলবে। আর একটা আমি যদি করিয়ে দিই, চলো আমি বলছি 63 ডিগ্রি ওয়েস্ট, এটার প্রতিপাদ স্থান কত হবে? 180 মাইনাস 63, এখানে ওয়েস্ট আছে মানে এখানে আমার ইস্ট হবে। তো কত হবে 180 থেকে? এখানে হচ্ছে 177 ডিগ্রি ইস্ট। কেন? ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছি আমি। ঠিক আছে, উল্টোটা তো আমরা বুঝতেই পারছি, গোলার্ধ ওয়েস্টটা ইস্ট হচ্ছে প্রতিপাদতে, কিন্তু আমার যেটা রয়েছে সেটাকে আমাকে 180 থেকে মাইনাস করতে হবে। সিম্পল কথা, ঠিক? প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কি বলছে? 180 ডিগ্রি দ্রাঘিমা ইন্টু 4 মিনিটস। কি বলছে? ধর আমাকে বলেছে, আমি বলছি যদি আমাকে 12 AM এর প্রতিপাদ স্থান বলে, এটা হয়ে যাবে আমার 12 PM। কি হয়ে যাবে আমার? 12 PM। তো যদি আমাকে এটা বার করতে হয়, এখানে বলছে সময়ের পার্থক্য 180 ডিগ্রি দ্রাঘিমা ইন্টু 4 মিনিটস করতে হবে, কারণ 1 ডিগ্রি দ্রাঘিমা মানে 4 মিনিট, তো 180 ডিগ্রি মানে কত? 12 ঘন্টা হিসেবে হচ্ছে। কত হচ্ছে আমার? 12 ঘন্টা হিসেবে হচ্ছে। তো আমাকে যদি বলছি আমি হচ্ছি 4 PM এ আছি, তার মানে আমার ওটা হয়ে যাবে কত? 4 AM হয়ে যাবে। কত হয়ে যাবে? 4 AM হয়ে যাবে। ঠিক আছে, 4 AM হয়ে যাবে।
আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখা অলরেডি আমরা পড়ে নিয়েছি। আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব কি? এক হচ্ছে তারিখ নির্ধারণ করতে পারি আমরা যদি দেখি পশ্চিম থেকে যত আমরা পূর্ব দিকে যাব তত সময় বাড়বে। আর হচ্ছে কি, আমরা দ্বিধাহীনভাবে আমরা কিন্তু সময় সামঞ্জস্যতা বার করতে পারি। এইবার আমি কিছু কিছু অঙ্ক করাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, একটা দুটো করিয়ে বাকিগুলো তোমাদের থাকবে হচ্ছে হোমওয়ার্ক, নিজেরা করবে। দেখো এখানে কি বলছে, বলছে গ্রিনিচ থেকে, তার মানে গ্রিনিচের কত আমরা জানি 0 ডিগ্রি। গ্রিনিচ থেকে বলছে মধ্যাহ্ন সময় মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি সূর্যরশ্মি রয়েছে মধ্যাহ্ন সময়তে, তাই তো? 90 ডিগ্রি সূর্যরশ্মি, বা বলতে পারি এটাকে আমরা কি 12 PM। এটা কি 12 PM, দুপুর 12টা, বা এটাকে বলতে পারি কি আমরা বাংলায় দুপুর 12টা। এই সময় কোন স্থানে গ্রিনিচ সময় অনুসারে যদি বিকেল 5:32 পাওয়া যায় এবং বলছে যে ওখানে পৌঁছাতে কত সময় লেট হচ্ছে, 2 মিনিট লেট হচ্ছে, মানে 2 মিনিট পরে পৌঁছাচ্ছে, সংকেতটা পৌঁছাতে কত সময় নিচ্ছে, 2 মিনিট সময় নিচ্ছে, তাহলে সেখানের দ্রাঘিমা কত? ফার্স্ট অফ অল তো আমরা একটা জেনে গেছি, গ্রিনিচ মানে হচ্ছে 0 ডিগ্রি। আমরা এটা জেনে গেছি ওই সময় ওখানে কোন টাইম কত ছিল, দুপুর 12টা ছিল। পৌঁছেছে কটার সময়, 5:32 পৌঁছেছে। কটায় পৌঁছেছে? 5:32 পৌঁছেছে। আর সময় কত লেগেছে? সময় কত লেগেছে আমার? 2 মিনিটস লেগেছে। তাহলে এক্স্যাক্টলি পৌঁছাতো কত? যদি সময় না নিত তাহলে 5:30 পৌঁছাতো, 5:30 পৌঁছাতো, হ্যাঁ না? তার শুরুটা কোথা থেকে করেছে আমার? দুপুর 12টার থেকে শুরু করেছে। দুপুর 12টার থেকে শুরু করে যদি 5:30 পৌঁছায়, 5:30 মানে কত? যদি এটাকে আমরা শুধু মিনিটে বার করি, হ্যাঁ, তাহলে আমি কি করব? শুধু মিনিটে বার করলে কি করব? 5 × 60 + 30, 60 মিনিটস ইকুয়ালস টু 1 আওয়ার। তো কি হয়ে যাচ্ছে? 5 × 6 = 30, 300 + 30 মানে হচ্ছে আমার 330, 330 মিনিটস, 330 মিনিটসে গিয়ে পৌঁছাচ্ছে, হ্যাঁ না? তো আমরা জানি 1 মিনিট ইকুয়ালস টু, সরি, 1 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 4 মিনিটস। তো এটাকে আমরা উল্টে লিখতে পারি কি পারি না? লিখতে পারি। 4 মিনিটস ইকুয়ালস টু 1 ডিগ্রি। তাহলে আমাদের সময় লাগছে হচ্ছে 330 মিনিটস ইকুয়ালস টু কি হবে আমাদের? 330/4, 330/4, এটা আসবে হচ্ছে আমাদের 82 ডিগ্রি অ্যান্ড 30 মিনিটস। এরপরে দেখো বলছে সময় বেশি লেগেছে, তার মানে পূর্ব থেকে পশ্চিমে এসছে, সরি, পশ্চিম থেকে পূর্বে এসছে, সময় বেশি লেগেছে, তার মানে এটা হয়ে যাবে ইস্ট। তার মানে এটা কি 82 ডিগ্রি অ্যান্ড 30 মিনিটস ইস্ট, মানে হয়ে যাচ্ছে আমাদের সেটা কি ভারতের কথা বলছে। এটা কি বলছে? ভারতের কথা বলছে। দেখ আরেকবার এটা যদি আমি করে দেখাই, আমাকে বলেছে ফার্স্ট অফ অল তো গ্রিনিচ সময়ের অনুযায়ী, গ্রিনিচ সময় অনুযায়ী মানে অক্ষাংশগতভাবে দ্রাঘিমাগতভাবে কত 0 ডিগ্রিতে রয়েছে, ভালো কথা। আচ্ছা, মধ্যাহ্ন সময় বলেছে, আমাকে কি বলেছে? মধ্যাহ্ন সময় বলেছে, ভালো করে বুঝবি। মধ্যাহ্ন সময় মানে আমরা জানি দুপুর 12টা। পৌঁছেছে কটায়? পৌঁছেছে বলছে 5:32 আর সময় নিয়েছে কত? সময় নিয়েছে 2 মিনিট সময় নিয়েছে। তাহলে আমাদের আসল যদি সময়টা না নিত তাহলে 5:30 পৌঁছে যেত। তো এই 5:30 যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে আমার আসছে হচ্ছে 330 মিনিটস। কেন? তার কারণ হচ্ছে 5টা মানে হচ্ছে 5 × 60 মিনিটস। তারপরে কি করছি আমি? +30 মিনিটস করে আসছে আমার 330 মিনিটস। এবার আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিটস, বা 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে কত সময় লাগে? 4 মিনিট। এবার এটাকে আমরা কি করতে পারি? উল্টে লিখতে পারি যে 4 মিনিট সময় লাগে আমার 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে। তাহলে 330 মিনিট সময় লাগবে কত অতিক্রম করতে, কত দ্রাঘিমা? 330/4, যেটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমার আসছে 82 ডিগ্রি 30 মিনিটস। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, সময় কত নিয়েছে? 2 মিনিটস। কত? এটা এখানে প্লাস হয়েছে, এখানে কি হয়েছে আমাদের? প্লাস হয়েছে, সময় প্লাস হয়েছে।
তার জন্য এটা হয়ে যাবে আমাদের ইস্ট, 82°30' ইস্ট, মানে হচ্ছে এটা আমাদের ইন্ডিয়া, এটা আমাদের ইন্ডিয়া। এমনিও দেখ 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে আমরা, হ্যাঁ না, তার মানে ওটা হয়ে যাচ্ছে আমাদের জিএমটি প্লাস 5:30, হ্যাঁ না, বা আমরা বলতে পারি ইউটিসি প্লাস 5:30, তাই তো, এভাবে অঙ্ক করতে পারি। আচ্ছা, তার পরেরটা দেখ, দেখ এখানে আমি করে দিয়েছি, যদিও এখানে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা করে দেওয়া আছে। এবার দেখ এখানে এটা অঙ্কটা করি, চল এখানে কি বলছে অঙ্কটা পড়ি। প্রথমে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা হচ্ছে 90° ইস্ট। ঢাকা কত বলছে? 90° ইস্ট বলে দিয়েছে। আচ্ছা, বলছে একটা এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে কোথায়? ঢাকাতে শুরু হয়েছে সকাল 10টায়। টাইম কত বলেছে এখানে? সকাল 10টা। আচ্ছা, তারপরে বলছে ভারতে সেই ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচার কখন শুরু হবে? কি বলছে? প্রচার সরাসরি কখন শুরু হবে? আচ্ছা, যখনই বলে দিচ্ছে আমাকে ভারত, তার মানে এর আমরা জানি ভারত মানে কত হবে? ভারত মানেই হচ্ছে আমাদের 82°30' ইস্ট, তাই তো। এইবার দেখ জিনিসটা কি করেছে, জিনিসটা আমরা প্রথমে কি করব, আমরা এই দুটোর মধ্যে কি করব, আমরা গ্যাপটা বার করব। কি হবে? এর মধ্যে দ্রাঘিমাগত দূরত্ব কত? দ্রাঘিমাগত দূরত্ব হচ্ছে আমাদের 90° মাইনাস 82°30' ইস্ট, দুটো ইস্টেই রয়েছে, তাহলে হচ্ছে 30' 7° ইস্ট, 7°30' ইস্ট। দেখ এখানে তাই করেছে। এইবার জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পুরোটাকে মিনিটে নিয়ে আসতে হবে, হ্যাঁ না, পুরোটাকে আমাদেরকে মিনিটে নিয়ে আসতে হবে। এবার আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 4 মিনিটস, তার মানে আমার এখানে হচ্ছে 7 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 7 4 4 7 28, 28 মিনিটস। আচ্ছা, এর সাথে প্লাস কত করতে হবে? 30 মিনিটস, অলরেডি 30 মিনিটস রয়েছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের 58 মিনিটস। কত হয়ে যাবে? 58 মিনিটস হয়ে যাচ্ছে। কত হচ্ছে আমাদের এখানে? দেখো এখানে তাই করেছে না? আচ্ছা, ওটা তো হাফ ডিগ্রি রয়েছে না, 1 সেকেন্ড দ্বারা, ওটা তো হাফ ডিগ্রি রয়েছে, ডিগ্রি নয় এটা, হাফ ডিগ্রি, মিনিটস নয় এটা, সরি, মাথাটাই খারাপ হয়ে গেছে আমার, যেটা বলছিলাম তখন না হাফ ডিগ্রির কথাটা। আচ্ছা, এটা কি রয়েছে? 30 হাফ ডিগ্রি রয়েছে, তার মানে আমরা জানি 1 হাফ ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 4 সেকেন্ডস। তাহলে 30 হাফ ডিগ্রি মানে হচ্ছে কত? 4 × 30, 3 4 12, 120 সেকেন্ডস। 120 সেকেন্ডস মানে হচ্ছে 2 মিনিটস, তাই তো। তাহলে এখানে +2 করতে হবে, +2 মিনিটস করতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের 30 মিনিটস। কত হয়ে যাবে আমাদের? 30 মিনিটস হয়ে যাবে। আবার বোঝাচ্ছি, দেখ আমাকে বলেছে ঢাকা হচ্ছে 90° ইস্টে রয়েছে। কোথায় রয়েছে? 90° ইস্টে। ভারতের আমার সেই সম্প্রচারণটা হতে কত সময় লাগবে বলেছে? তো ভারত আমরা জানি অলরেডি 82°, আর আমাদের হচ্ছে 30 হাফ ডিগ্রি ইস্ট, ঠিক। আচ্ছা, সকাল 10টাতে সম্প্রচারণ হয়েছে, এটা আমরা পরে দেখব। আগে আমরা এই 82°30 হাফ ডিগ্রি ইস্ট যেটা রয়েছে সেটাকে আমরা একেবারে পুরোপুরি মিনিটসে নিয়ে আসি। প্রথম আমরা দেখব হচ্ছে 1 ডিগ্রি মানে হচ্ছে 4 মিনিট, তাহলে 7 ডিগ্রি মানে হচ্ছে 28 মিনিটস। আর আমরা যখন 1 ডিগ্রি বার করছি তখন আমরা এখান থেকে আরেকটা জিনিসও জানবো, হচ্ছে 1 হাফ ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 4 সেকেন্ডস। কেন? কারণ এখানে ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে এটারও হাফ হয়ে গিয়ে 4 সেকেন্ডস হচ্ছে। তাহলে 30 মানে কত হবে? 3 4 12, মানে 120 সেকেন্ডস মানে 2 মিনিট, কারণ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডস, সেরকমভাবে 120 মিনিট মানে 2 মিনিটস হয়ে গেল। এবারে দুটোকে যোগ করলে আমার আসছে হচ্ছে 30 মিনিটস, 30 মিনিটস আসছে। এইবার দেখ কত আসছে আমাদের? 30 মিনিটস। এখানে তাই করা আছে, দেখো এখানে কত করা আছে? 30 মিনিটস করা আছে। এইবার বলছে দিক আর সময় করতে হবে। ভারত আমাদের ঢাকার কোন দিকে রয়েছে বাবা? ভারত আমাদের ঢাকার কোন দিকে রয়েছে? ঢাকার পশ্চিম দিকে রয়েছে। তার মানে আমার দেখ ঢাকা এখানে রয়েছে বাংলাদেশ, আর এখানে আমার রয়েছে ভারত। এটা কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। তার মানে সময়
কম লাগবে। কত কম লাগবে? 30 মিনিট কম লাগবে। কত কম লাগবে? 30 মিনিট কম লাগবে। তার মানে সকাল 9:30তেই দেখতে পারবো আমরা। কি হলো অ্যান্সার? সকাল 9:30। দেখি ঠিক করলাম? একদমই তাই। কেন সকাল 9:30টায় লাগছে? কারণ আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে কি হয় বাবা? আমাদের সময় কম লাগে। পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে সময় কম লাগে। তার জন্যই কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেই ঢাকার থেকে ভারতে বলেছে আমাকে সময় কত লাগবে, ঢাকাতে যদি 10টায় হয় আর আমার এখানে যদি 30 মিনিট সময় লাগে, সেটা কম। কেন? কারণ পশ্চিম দিকে। তো 30 মিনিট সময় কম লাগলে কত হবে? আমার 9:30 হবে। সেটাই দেখ এখানে করেও দেওয়া আছে। এরকমভাবে আমি আরও 2টো অঙ্ক করিয়েছি, 3টে অঙ্ক করিয়েছি। এগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। 2টো অঙ্ক আরও তোমাদের জন্য রাখলাম। সামারিতে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস বলে দিচ্ছি তোমাদেরকে। ইম্পর্টেন্ট টপিকস কি কি আছে? ইম্পর্টেন্ট টপিকস দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের কি? আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা এটা পড়বে। ভারতের প্রমাণ সময়, হ্যাঁ না? তারপরে কি পড়বে? গ্রিনউইচ মিন টাইম, জিএমটি বা ইউটিসি, এই দুটা পড়বে। তারপরে 4 নম্বর কি পড়বে? অক্ষ ভার্সেস অক্ষরেখা, ঠিক আছে? তারপরে পড়বে হচ্ছে দ্রাঘিমা রেখা ভার্সেস অক্ষরেখা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি পড়বে? অক্ষাংশ ভার্সেস দ্রাঘিমাংশ, ঠিক আছে? এগুলো পড়বো। 7 হচ্ছে ম্যাথস, তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিটস, এটা ভালো করে করতে হবে। আর 1/2 ডিগ্রি ইকুয়ালস টু 4 সেকেন্ডস, এটা আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে। এটা ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে মেন জিনিস, যেগুলো আমাদেরকে না জানলেই নয়। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের তাপমণ্ডল বা তাপ বলয়, এটাও একটুখানি জেনে নিতে হবে। হোমওয়ার্ক কি? আমি যে তোমাদেরকে এক্সট্রা কোশ্চেন, যেটাকে আমরা বলতে পারি প্র্যাকটিস শিট দেব, সেটা প্রথমে কি করব? ক্লাস দেখব, তারপরে পড়ব, তারপরে রিভিশন করব, অ্যান্ড দেন আমরা কি করব? প্র্যাকটিস শিট করব, অ্যান্ড দেন আবার রিভিশন করব। কি করব? আবার রিভিশন করব। ম্যাথ কিন্তু ভালো করে প্র্যাকটিস করব। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, আমি সেখান থেকে দেখব। আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে। কিচ্ছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি সেটা রিজলভ করার চেষ্টা করব। যা যা কোশ্চেন এখানে করতে দিয়েছি সময় বার করতে, যে অঙ্কগুলো করিয়েছি, এবং সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস বললাম, সেগুলো কিন্তু মাথায় রাখবে। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, তোমাদের যদি মাইন্ড ম্যাপ এবং এক্সট্রা কোশ্চেন চাই, তাহলে তোমরা কি কমেন্ট করবে? হচ্ছে লোকেশন বলে কমেন্ট করবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো, সব ঠিকঠাক। এর পরবর্তীকালে আরও ক্লাস নিয়ে আসা হবে, সব সাবজেক্টের নিয়ে আসা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, টাটা, বাবাই, ভালো থেকো। আর ঠিক এইভাবে ভূগোলের যে যাত্রাটা তোমাদের সাথে আমার চলছে, সেটাই কিন্তু খুব ভালো করে চালিয়ে যেতে হবে। আমরা একদম পৃথিবী ভালো করে অক্ষাংশগতভাবে, দ্রাঘিমাংশগতভাবে ঘুরে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাবাই, টেক কেয়ার, বাই।